কি অবস্থা সবার? সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। সাউন্ড ঠিক আছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা এটা একটু চেক দাও, একটু জানাও কমেন্টে। আর আরেকটা জিনিস যেটা জানো না সেটা হচ্ছে লাইভটা একটু শেয়ার করো সবাই গ্রুপে, যার যে হচ্ছে পার্সোনাল যে গ্রুপগুলো আছে বা যে তুমি যে যে গ্রুপগুলোতে আছো সেগুলো একটু শেয়ার করে দিবা। ভাইয়া তোমাদের জন্য এত কিছু করতেছে, ঠিক আছে? তো তোমাদের কাছে এটা হচ্ছে ভাইয়াদের আবদার যে হচ্ছে ক্লাসগুলো একটু শেয়ার করবা। দেখো সারাদিন ক্লাস নিচ্ছে, আসলে আমাদের দেখা গেছে ব্রাদার সেশন তোমরা যদি খেয়াল করো যে 2:30 থেকে শুরু হয়, একদম ডিরেক্ট 10টা 10:30 পর্যন্ত টানা ক্লাস চলে। সো আশা করবো তোমরা হচ্ছে সবাই ক্লাসটা একটু শেয়ার করবা, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবা। ওকে, তাহলে আজকে আমরা পড়বো পরিবেশ রসায়ন, ঠিক আছে? পরিবেশ রসায়ন। এখন এই পরিবেশ রসায়ন সবসময় বলি, তুমি যদি জাহাঙ্গীরনগরের কোশ্চেন প্যাটার্ন দেখো তাহলে একটু সচরাচর থেকে কিছু কোশ্চেন থাকে যেটা অনেক কঠিন বা একটু ট্রিকি বা একটু আনকমন টপিক থেকে আসে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে জানতে হবে যে জাহাঙ্গীরনগর কোন কোন জায়গায় কোশ্চেন গুলো আসে। যেহেতু মেইনলি আমার ক্লাসটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য বা আমার ব্যাচের এটা একটা ক্লাস, তো আমাদের সবার আগে আমার প্রায়োরিটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো আমরা ওই প্যাটার্নে ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যতটা পারি আর কি। আচ্ছা, সারাদিন আজকে ক্লাসের পর ক্লাস। হ্যাঁ, এটা ক্লাসের পর ক্লাস, এই কয়েকদিন 20 দিন টানা ক্লাসের উপর ক্লাসই চলবে। তো এর জন্যই হচ্ছে আমি চাই যে তোমাদের একটু সহযোগিতা, সবাই ক্লাসে থাকো। আর যেটা একটু চাই হচ্ছে তোমাদের ভালোবাসা, আর কিচ্ছু না। ওকে, আমাকে কেউ মেনশন করে না। আচ্ছা, তোমাকে কেউ করো, তুমি মানুষটা করো, ঠিক আছে? তুমি যদি 10 জনকে করো তাহলে দেখবে এরপর থেকে তোমাকে মানুষ করবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আশিকুদ্দিন পিকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি চাই আজকে 100 জন করে দেখো তো, তোমার ভাই তানভীর ভাই তো আমার আজকে রাখবে না, ঠিক আছে? বলো না, একটু মেনশন শেয়ার দে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে সবার আগে আমরা জানবো যে জাহাঙ্গীরনগরের জন্য কোন কোন টপিক গুলা পরিবেশ রসায়নের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফার্স্ট অফ অল, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যদি বলি পরিবেশ রসায়নের, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, তারপর হচ্ছে সিএফসি, ঠিক আছে? এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডল থার্ড ইম্পর্টেন্ট। আর এবং কে এর এককগুলা থেকে জাহাঙ্গীরনগর থেকে কোশ্চেন আসে। এসিড ক্ষারের তত্ত্ব ও বিশেষ করে অনুবন্ধী অম্লক্ষার তত্ত্ব, এটা ইনফিনিটি স্টার, ঠিক আছে? ইনফিনিটি স্টার, বাকিগুলো আসবে। এবং এটা ম্যাথ, এটা পরিমাণগত রসায়ন প্লাস এই চ্যাপ্টার দুইটা মিলাই আসতে পারে, ঠিক আছে? দুইটা মিলাই আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ব্যাপন সূত্র আর পার্থক্য, এটাও আমার 5 স্টার টপিক, এটাও আমার পড়তে হবে। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস এবং তার শর্তগুলা, সেগুলো হচ্ছে আমরা দেখবো। এগুলো সবগুলো ছিল তোমার 5 স্টার টপিক। এখন আসো 3 স্টার টপিক বা 2 স্টার টপিক কোনটা? 3 স্টার টপিকের ভিতরে হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন, এটা খুবই ইম্পর্টেন্ট, বা নাইট্রোজেন চক্রপাত, ঠিক আছে? এতে কোশ্চেন আইসা থাকে, যদিও এখান থেকে মেডিকেল বর্ণনা খুব কম কোশ্চেন আসে। গ্যাস সূত্র, তার লেখাগুলা, এগুলা 3 স্টার ইম্পর্টেন্ট। বিশুদ্ধতার মানদণ্ড প্লাস সংখ্যা মানগুলাও 3 স্টার ইম্পর্টেন্ট আসতে পারে, ঠিক আছে? আসতে পারে, কারণ জাহাঙ্গীরনগর যে কোনো টাইপের কোশ্চেন যে কোনো সময় যে কোনো জায়গায় আসতে পারে। তারপর এসিড বৃষ্টি লেস ইম্পর্টেন্ট, বোঝা যাচ্ছে 2 স্টার। আর্সেনিকটা লেস ইম্পর্টেন্ট, বা খাদ্য শৃঙ্খল যে ভারীগুলো আছে, ভারী ধাতুগুলো আছে, সেগুলো আর কি 2 স্টার ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমি যে টপিক গুলো দিচ্ছি মোটামুটি সবগুলো টপিকই দিছি, বাট সবগুলো টপিকে থাকবে, কারণ আমি তোমাকে প্রায়োরিটি দিয়ে দিচ্ছি যে তুমি কোনটা আগে পড়বা, কোনটা পরে পড়বা, বা কোনটা কতটুকু পড়বা বা কিভাবে পড়বা সেটা, তাই না? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা শুরু করি, ঠিক আছে? ফার্স্ট যেটা আমরা পড়বো বায়ুমণ্ডল, আমার যতটুকু দরকার ততটুকু আগে আমরা পড়বো। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ছকটা,
সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ছকটা। তাহলে সবার আগে আমরা এই ছকটা পড়বো, তারপরে বায়ুমন্ডল পুরোটা ক্লিয়ার করবো। তারপরে আস্তে আস্তে আমরা 5 স্টার টপিক গুলোর দিকে সবার আগে আগাবো। এরপর আমরা গ্রিন হাউস গ্যাস পড়বো, সিএফসি পড়বো, ঠিক আছে। তারপর আমরা মানে ধারাবাহিকভাবে এসিড ক্ষারের তত্ত্বগুলো পড়বো, সবই পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, জাস্ট আমি চাই জাস্ট 2 মিনিট থাকো, 2 মিনিটে শেষ হয়ে যাবে এগুলো, ঠিক আছে। আমি চাই তোমরা লাস্ট পর্যন্ত আমার সাথে থাকো, আর হচ্ছে আজকে 100 করো অ্যাটলিস্ট। ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে চলো আমরা জানি বায়ুমণ্ডলের 4টা অঞ্চল আছে। কয়টা অঞ্চল আছে? 4টা অঞ্চল আছে, ঠিক আছে। ফার্স্ট অঞ্চল হচ্ছে ট্রপোস্ফিয়ার, সেকেন্ড হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর হচ্ছে মেসোস্ফিয়ার, তারপর হচ্ছে থার্মোস্ফিয়ার বা আর্গোস্ফিয়ার। তাহলে টোটাল তোমার অঞ্চল আছে কয়টা? 4টা। কার উপর ভিত্তি করে? তাপমাত্রা এবং চাপের উপর ভিত্তি করে, তাপমাত্রা এবং চাপের উপর ভিত্তি করে। আবার এই 4টাকে আবার 2টা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে সংযুক্তি ও সংযুক্তিগত অঞ্চল ও উপাদানের উপর ভিত্তি করে। তাহলে আমরা 2 ভাগে ভাগ করতে পারি বায়ুমণ্ডলটাকে। একটা হচ্ছে তাপমাত্রা চাপের উপর ভিত্তি করে 4টা, আবার সংযুক্তির উপর ভাগ করে 2টা, একটা হোমোস্ফিয়ার আর একটা কি হেটারোস্ফিয়ার। তাহলে আমরা সবগুলোই দেখবো। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তাহলে সবার আগে ট্রপোস্ফিয়ার। এখানে কি কি জায়গা দেওয়ার জন্য সব ইম্পর্টেন্ট, পরিসর ইম্পর্টেন্ট, চাপ ইম্পর্টেন্ট, এই হেডিংটা তাপমাত্রাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সাথে মুখ্য উপাদান তাদের পার্সেন্টেজ সব ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা যদি হ্যাঁ, ক্লাসের রুটিন তো গ্রুপে দেওয়া আছে, পিন পোস্টে দেওয়া আছে, আমাদের পেজে দেওয়া আছে, সব জায়গায় ক্লাসের রুটিন দেওয়া আছে। ওকে, তাহলে ট্রপোস্ফিয়ার প্রথম অংশ পরিসর। দেখো পরিসর প দ্বারা শুরু হয়েছে, পরিসরের প্রত্যেকটা অংশের 5 থাকবে, প্রত্যেকটা অংশ কি থাকবে? 5 থাকবে। তাহলে দেখো ফার্স্ট যেটা ট্রপোস্ফিয়ার, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। ট্রপোস্ফিয়ার আমার সাথে বলো, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। আমার সাথে উচ্চারণ করবা। আমি চাই আমার ক্লাসের পড়া ক্লাসের জন্য হচ্ছে পড়া হয়ে যায়, ঠিক আছে। তুমি জানি তুমি পারো, তারপর আমার সাথে একবার বললাম, জোরে জোরে বললাম, ঠিক আছে। দেখো অনেকটা কাভার হয়ে যাবে, পড়াই হলে অনেকটা হয়ে যাবে। আচ্ছা, আসিফ তালুকদার একটু মনে রাখতে পারি না। আচ্ছা দেখো 5 মিনিট পরে কি হয়। তাহলে পরিসরে প আছে, সবকিছুতে 5 থাকবে। তাহলে ট্রপোস্ফিয়ার স্টার্ট হবে 0 থেকে শুরু হয়ে 15 পর্যন্ত, শেষে 5 আছে। 0 থেকে শুরু করো 15 কিলোমিটার পর্যন্ত। পরেরটা মজার ব্যাপার, দেখো 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। পরেরটা তাহলে 50 থেকে শুরু হবে, 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত। তারপর একটা 85 তো কমনি 500 কিলোমিটার পর্যন্ত। তাহলে 15, 50, 85, 500 সবগুলাতে পরিসর 5 আছে, পরিসরে 5 আছে। ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, এটাও ক্লিয়ার কিনা? আচ্ছা, এসব আরো মজার ব্যাপার, চাপ তো আরো মজার। চাপ মাত্রা, দেখ চাপের শেষে মাত্রা থাকে, আমাদের এটা ভেবে ভাবিস না ভুল, ঠিক আছে। আচ্ছা চলো এটা কেমনি করি। তুমি যতই নিচ থেকে উপরের দিকে যাবা, তুমি এই যেমন ভূমিতে আসি, ভূমি থেকে যদি উপরের দিকে যাই, উপরের দিকে গেলে একদম চাপ কমে, এটা কোনো অপশন নেই। তাহলে চাপ সবসময় কি হয়? হ্রাস পায়। চাপ সবসময় কমে, চাপ সবসময় কমবে। তাহলে তুমি যখন ভূমিতে আসো, আমরা জানি ভূমির তাপমাত্রা আমরা 1 অ্যাটমসফিয়ার ধরি, 1 অ্যাটমসফিয়ার সমান কত? 760 মিলিমিটার পার চাপ, বুঝছি কিনা? তাহলে যখনই তুমি 15 কিলোমিটারে গেছো, তখন 100 মিলিমিটার পার চাপ হয়েছে। চাপ কমছে কিনা? কমছে। এইটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, এটা একটু মনে রাখবে। তাহলে 15 কিলোমিটারে যে তাপ কত হয়? 100 অ্যাটমসফিয়ার হয়ে থাকে। এরপর তুমি যতই নিচের দিকে যাবা, চাপ কমতে থাকে। নিচের দিকে বলতে কি? তুমি কিন্তু উপরের দিকে যাচ্ছ, আসমানের দিকে যাচ্ছ, ঠিক আছে। তাহলে উপরের দিকে গেলে কি হবে? চাপ কমতে থাকে। ক্লিয়ার? তাপমাত্রাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাপমাত্রাটা কিভাবে আমরা মনে রাখবো? আমি সবসময় একটা ট্রিক বলি, যে দেখো সারা জীবন আমরা বলি, ঠিক আছে, যে ধাতু, তারপর কি অধাতু। কাকে এটা পড়াইছি? অধাতু। ধাতুটাকে আগে বলি, তাই না? জারণ, বিজারণ, কি বলি? এটা সবসময় কি বলি? জারণ, বিজারণ। বিজারণ জারণ বলি না। অ্যানোড, ক্যাথোড, এগুলো বলি না? অ্যানোড, ঠিক আছে। তারপর কি ক্যাথোড বলি, তাই তো? ক্যাথোড। এরকম আমারই হাত বা তোমারই হাত, যেমন এটা ডান হাত, ডান হাত, সব খারাপ কাজ, মানে নেগেটিভ কাজগুলো এটা দিয়ে করি, ডান হাত দিয়ে সব ভালো ভালো কাজগুলো করি, তাই না? এরকম সংখ্যার ক্ষেত্রে একটা হচ্ছে পজিটিভ সংখ্যা, আর একটা হচ্ছে ধনাত্মক, মানে ধনাত্মক সংখ্যা, মানে জোর, জোর আর হচ্ছে বিজোড়। ডেফিনেটলি আগে আমরা জোরটাকে ভালোভাবে করি, বিজোড়টাকে হচ্ছে একটু নেগেটিভ চিন্তা করি, বিজোড়, বিজোড়। তাহলে আমরা এই ক্ষেত্রে সেম থিওরিটা ইউজ করবো, যে জোর যেগুলো আছে, যেগুলো কি আছে? জোর, জোরের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পাবে, জোরের ক্ষেত্রে তাপমাত্রা কি পাবে?
বৃদ্ধি পাবে। বেজোরে তাপমাত্রা হ্রাস পাবে। জোর ভালো, তাপমাত্রা বৃদ্ধি পাবে। বেজোরে তাপমাত্রা হ্রাস পাবে। তার মানে 1 নম্বর পয়েন্ট বিজোড়, 3 নম্বর পয়েন্ট বিজোড়, এই দুইটার ক্ষেত্রে তাপমাত্রা কি হবে? হ্রাস পাবে। বেজোরে তাপমাত্রা হ্রাস পাবে। জোরে কি হবে? জোর গুলাতে স্ট্র্যাটোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের তাপমাত্রা কি হবে? বৃদ্ধি পাবে। তাপমাত্রা বৃদ্ধি পাবে। বুঝছি কিনা? তাহলে বিজোড় গুলাতে, বিজোড় মানে হচ্ছে খারাপ, তাপমাত্রা হ্রাস পাবে। জোর গুলা ভালো, তাপমাত্রা বৃদ্ধি পাবে। যেমন তাহলে প্রথমটার ক্ষেত্রে তাপমাত্রা নরমালি আমাদের রুম টেম্পারেচার কত 25 ধরি, সেটা হ্রাস পায় কত হয়েছে? 55 হয়েছে। কত হয়েছে? 55 হয়েছে। এগুলো অতটা ইম্পর্টেন্ট না। কিন্তু 2 নম্বর পর্বে আসছে, 2 নম্বর স্ট্র্যাটোস্ফিয়ার আসছে, তো তাপমাত্রা কি হবে? যত উপরে দিকে যাচ্ছ তাপমাত্রা বৃদ্ধি পাবে। মজার ব্যাপার হচ্ছে দেখো এটা পয়েন্ট 2 নম্বর, তাপমাত্রা বৃদ্ধি পায় 2 হয়। 50 কিলোমিটার তাপমাত্রা বৃদ্ধি কত হয়? 2 হয়। এরপর আবার বিজোড়, বিজোড় মানে কি? হ্রাস পাবে। আবার 2 থেকে হ্রাস পায় -93। দেখো এটাও 3, দেখো এই যে 3 থাকে। এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা হচ্ছে সবচাইতে বায়ুমণ্ডলের শীতলতম অবস্থা। সবচাইতে কি অবস্থা? শীতলতম অবস্থা। এটা কি থাকে? শীতলতম অবস্থা। শীতলতম অবস্থা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বায়ুমণ্ডলের শীতলতম অবস্থা কোনটা? সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। ঠিক আছে? কোন অঞ্চল শীতলতম অঞ্চল? সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। তাপমাত্রা কত? -93°C। বুঝতে পারছি? আচ্ছা, ওকে। 4 আবার জোর, এটা কি বৃদ্ধি পাবে? কত বৃদ্ধি পাইছে? 400 পর্যন্ত বৃদ্ধি পাইছে। 400 অনেক বেশি হবে। থার্মোস্ফিয়ার নামে তো থার্মো। বুঝতে পারছি? নাম কি? থার্মো। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হইলে পরের সংযুক্তি। এরপর আমরা বিস্তারিত করবো, শান্ত ক্ষুব্ধ সব পড়াবো না এমন ব্যাকরণটা। আসো, প্রথম চিন্তা, শুধুমাত্র থার্মোস্ফিয়ারটা ছাড়া, শুধুমাত্র আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারটা ছাড়া বাকি সবগুলা হোমোস্ফিয়ার। হোমো মানে একই, হোমো মানে কি? একই বা সমান পরিমাণে থাকে। আমরা জানি আমাদের যতগুলা গ্যাস আছে এইগুলোর ভিতরে, তাহলে হোমো আর হেটারো কোনটা? হেটারো শুধুমাত্র কি বলতো কোনটা? শুধুমাত্র আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারটা। এখানে যতগুলো আছে প্রত্যেকটা ভাগে 2টা করে ভাগ আছে। একটা হচ্ছে মুখ্য উপাদান আর একটা হচ্ছে গৌণ উপাদান। মুখ্য উপাদান, গৌণ উপাদান। অপশন আছে কয়টা? 4টা। তোমার কাছে যদি এখানে কোশ্চেন চাই, বলতেই পারে নিচের কোনটা মুখ্য উপাদান। তাহলে যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে তোমার। যেহেতু অপশন তোমার কাছে 4টা, অ্যাটলিস্ট আমাদের কয়টা পড়তে হবে? 3টা পড়তে হবে। একটা আমরা বাদ দিতে পারবো। তাহলে চলো ভাইয়া কিভাবে পড়ায়। মুখ্য উপাদান মানে হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন থাকবেই। মুখ্য উপাদান মানে নাইট্রোজেন, অক্সিজেন থাকবে। তাহলে এটার মুখ্য উপাদান নাইট্রোজেন আছে, অক্সিজেন, পার্সেন্টেজ মাস 58.09, অক্সিজেন 20.94% পড়বা। ঠিক আছে? তাহলে এটার মুখ্য উপাদান কি থাকবে? বল, এই যে নাইট্রোজেন, অক্সিজেন, মাস, এটা তো কমন ব্যাপার। এটাতে মুখ্য মানে নাইট্রোজেন, অক্সিজেন থাকবে। এখন এটা আর এটা কি? দুইটা কি এক জিনিস? এটা হোমো, এটা হেটারো। তাহলে এক নহে, এটা এক নহে। এই যে নহে, NO নহে, NO বাংলিশ নহে। ঠিক আছে? NO নহে। বুঝছি কিনা? কি হে? নহে। বুঝছি কিনা? এটা আর এটা এক নহে। তাহলে নাইট্রোজেন, অক্সিজেন তো ঠিক আছে, বাট এই যে N দ্বারা এই যে নাইট্রোজেন, O দ্বারা হচ্ছে অক্সিজেন, এটা রাখছি, পুরোটাই রাখছি আর কি। আর O দ্বারা শুধু অক্সিজেন পরমাণু, হাইড্রোজেন, H দ্বারা শুধু হাইড্রোজেন, HE দ্বারা হিলিয়াম। বুঝতে পারছি? তার মানে হাইড্রোজেন, অক্সিজেন আর হচ্ছে হিলিয়ামও এখানে থাকে। জাস্ট এটা মাথায় আছে কিনা। এখন আসো গৌণ উপাদান, এখানেও গৌণ উপাদান আছে, এখানেও গৌণ উপাদান আছে। কিন্তু হেটারোস্ফিয়ারের গৌণ উপাদান নামই তো থার্মোস্ফিয়ার, আরেকটা নাম কি? আয়োনোস্ফিয়ার। আয়ন মানে কি? পজিটিভ, নেগেটিভ। দেখো সবগুলোর ক্ষেত্রে তাহলে যে কোনো পজিটিভ পাইলে সেটা কি হবে বলতো? সেটা চোখ বন্ধ করে কি হবে? থার্মোস্ফিয়ারের হবে বা আয়োনোস্ফিয়ারের হবে, আর সেটা সবসময় গৌণ উপাদান হবে। তাহলে পজিটিভ থাকলেই গৌণ উপাদান, পজিটিভ থাকলেই গৌণ উপাদান। কার গৌণ উপাদান? থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ারের গৌণ উপাদান। তাহলে বাকি কোনটা? এটা তো অনেকগুলো গ্যাস, প্রায় 12টা গ্যাস আছে। তাহলে এটা কি মুখস্থ করার দরকার আছে? নাই। তাহলে আমরা দুইটারই মুখ্য বললাম, দুইটার মুখ্যতেই নাইট্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে। আর এটার সাথে একটা মিল নাই, নোহে মনে রাখবো আমরা, বা নোহের মধ্যেই সব আছে, নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেন পরমাণু, হিলিয়াম, হাইড্রোজেন। আর এটা সবগুলো পজিটিভ। ব্যাস, শেষ। এখন আসো তুমি বলতে পারো জাহাঙ্গীর ভাই, এই যে আর্গন, এটা পড়বা, আর্গনের বাকি পার্সেন্টেজ কত? 0.93%। খুবই ইম্পর্টেন্ট। এখন কোশ্চেনটা এমনও আসে যে নিষ্ক্রিয় গ্যাসের ভিতরে বায়ুমণ্ডলের সবচাইতে কোন গ্যাসটা বেশি থাকে? কোন গ্যাসটা বেশি থাকে বলতো? এই যে আর্গন, ভদ্রলোক, এই ভদ্র মহাশয় সবচেয়ে কি থাকে? বেশি থাকে। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? ওকে। এরপর কার্বন ডাই অক্সাইডের পার্সেন্টেজ খুব ইম্পর্টেন্ট, সব জায়গার জন্য ইম্পর্টেন্ট, মাস্ট করতেই হবে। যে কার্বন ডাই অক্সাইড 0.033% থাকে। জলীয় বাষ্পটা দেখতে পারো, আর এগুলো পার্সেন্টেজ জাহাঙ্গীর দিতে পারে। এইটুকু ক্লিয়ার কিনা? যেটুকু পড়াইছে এইটুকু ক্লিয়ার কিনা? আবার পরিসরের ক আছে, সব 5 থাকবে, 15, 50, 85, 500। চাপ সবসময় কমে,
প্রথমে কত ছিল, এক অ্যাটমসফিয়ার থেকে বা 760 থেকে 15 কিলোমিটার যে 100 হবে, তারপর কমতে থাকবে। বিজোড় গুলাতে কমবে, জোড় গুলাতে বাড়বে। প্রথমে 55, জোড় হয়েছে বাড়বে, 2 হয়, 2 ডিগ্রি হয়, পরে হ্রাস পাবে 3093 -13 সবচেয়ে শীতলতম অবস্থা, 4400 থেকে অনেক বেশি হয়। হোমোস্ফিয়ার, হেটারোস্ফিয়ার চারটা বলবো, নাইট্রোজেন অক্সিজেন মুখ্যতে কমন, ঠিক আছে, 2 মুখ্যতেই কমন, কিন্তু এটার সাথে মিলে না, এর জন্য মিলে নহে মানে না, গৌণ উপাদান সব পজিটিভ থাকবে। 1 মিনিট লাগবে না আমার, এরপরে তুমি যদি পড়ো 1 মিনিট এটা ক্লিয়ার হয়ে যাবে, আমার কথাগুলো যদি মাথায় থাকে। ওকে, এরপর আসলে আমরা আরো কিছু বেসিক তথ্য জানবো, সেগুলো যদি একটু বলি। তাহলে ওই ফার্স্ট পেজ থেকে একটু যদি দেখে আসি কিছু বেসিক তথ্য, তোমাদের জন্য ভালো হবে। বেসিক তথ্যের ক্ষেত্রে একটু যদি বলি, যেমন ওই যে মন্ডল, 4টা মন্ডল ছিল ট্রপোস্ফিয়ার, যেখানে তুমি আমি আমরা সবাই থাকি, তাই না? তো এখানে দেখো বিভিন্ন সময় ঘূর্ণিঝড়, ঝড় হয়, তাই না? আমরা নিজেরা ঝগড়া করি, তাই না? আর অনেক কিছুই হয়, ঠিক আছে, মারামারি কাটামারি। তাই এই অঞ্চলটাকে বলা হয় ক্ষুব্ধ অঞ্চল। এই অঞ্চলটাকে কি বলা হয়? ক্ষুব্ধ অঞ্চল। তুমি মনে রাখবা, নিচ থেকে যখনই তুমি উপরের দিকে যাইতে থাকো 15 কিলোমিটার পর্যন্ত, প্রতি কিলোমিটারের জন্য তাপমাত্রা 7 ডিগ্রি হ্রাস পায়। কত পায়? 7 বা 6 ডিগ্রি হ্রাস পায়। বুঝতে পারছি? আচ্ছা, এর পরের অঞ্চলটা কি, 15 কিলোমিটার পর্যন্ত গেলে তারপরে তাপমাত্রা বাড়ে, ঠিক আছে। এই 15 কিলোমিটার গেলে তখন আর এই ঝড় ঝামেলা এগুলো কিছু নাই। সেই অঞ্চলটাকে শান্ত মন্ডল বলা হয়। কি মন্ডল? শান্ত মন্ডল। লর্ড শান্ত আমাদের বাংলাদেশের 3 ফর্মেটি ক্যাপ্টেন, জানো তোমরা? শান্ত যে 3 ফর্মেটি ক্যাপ্টেন, শান্ত কি 3 ফর্মেটি ক্যাপ্টেন। তাহলে শান্ত মন্ডল হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। সকল বিমান চলে হচ্ছে আমাদের এই অঞ্চলে, শুধু জেট বিমান যেটা, যুদ্ধ বিমান যেটা সাউন্ড শোনা যায়, দেখা যায় না, সেটা শুধু চলে স্ট্র্যাটোস্ফিয়ারে। বুঝছি? আচ্ছা, তাহলে চলো আরো একটু আমরা যে বেসিক ব্যাপারগুলো বায়ুমণ্ডল সম্পর্কে যদি আমি, বায়ুমণ্ডলের ক্ষেত্রে আমরা এগুলো পড়ছি, পার্সেন্টেজ তুমি পড়বা। বায়ুমণ্ডলে টোটাল 75% গ্যাস থাকে হচ্ছে 11 কিলোমিটারের মধ্যে, প্রথম 11 কিলোমিটারের মধ্যে। তারপরে ট্রপোস্ফিয়ারে গ্যাস বেশি থাকে। দেখো মজার ব্যাপার হচ্ছে 99% গ্যাস থাকে হচ্ছে কত, 30 কিলোমিটারের মধ্যে, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবে। আমি বলি জাহাঙ্গীরনগরের জন্য ফার্স্ট 2 পেজ বা ফার্স্ট যে টপিক গুলো আছে, সেটা লাস্টের যে টপিক গুলো আছে সেগুলো সব সময়ের জন্য সবসময় ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বায়ুমণ্ডলের ওজন দেখবা 5 × 18 কেজি বা টন হচ্ছে কত, 15 টন। একটু দেখবা, ঠিক আছে, এগুলো 15 কেজিতে হচ্ছে যে 100 হয়, এগুলো বলে ফেলছি। আচ্ছা, একটু দেখ, বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা কত, 15 ডিগ্রি সেলসিয়াস। এটা একটু মনে রাখবা। পৃথিবীর তাপমাত্রা যদি হ্রাস পাইতে থাকতো বা বায়ুমণ্ডল যদি না থাকতো, বা বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো আছে এগুলো যদি না থাকতো, পৃথিবীর গড় তাপমাত্রা -30 হয়ে যেত। তখন আমি, তুমি, সবাই, প্রাণীকুল সব হচ্ছে কি উপরে চলে যেত। বুঝছি? এটা একটু দেখে রাখতাম। আচ্ছা, এই 4টা অঞ্চলের ভিতরে আমরা যেটা বলতেছিলাম, প্রতি কিলোমিটারের জন্য, প্রতি কিলোমিটার মানে কত, 1000 মিটার। এইভাবে আসতে পারে পরীক্ষায় যে 1000 মিটার। তাহলে 1000 মিটারের জন্য 7 ডিগ্রি হ্রাস পায়, কোনো 6 ডিগ্রি আছে। তাহলে এটাও সঠিক, কোনো 6.5 আছে। বাট আমরা 6 থেকে 7 এটার মাথায় রাখবো, এই রেঞ্জটা মাথায় রাখবো। এই ঝড়ঝাপটা সব হয় সকল বিমানের চলে, সব ধরনের বিমান চলে এনে। এটাকে ক্ষুব্ধ মন্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার কি বলা হয়, শান্ত মন্ডল। শুধু কোনটা চলে যাবে, জেট বিমানটা এখান থেকে চলে, এটা একটু মাথায় রাখবো, ঠিক আছে। জেট বিমানটা শুধু এখান থেকে চলে, ক্লিয়ার? আচ্ছা, আসো। ওকে, এরপর আসো পাউসটা যদি আমরা একটু জানি, পাউসের ব্যাপারটা আর লেফট সাইড বা এই ব্যাপারটা যদি একটু জানি, ঠিক আছে। এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। পাউস মনে রাখবা, 2টা স্তরের মাঝখানে যে অংশ আছে, ঠিক আছে, ধরো ট্রপোস্ফিয়ার, এই যে ট্রপোস্ফিয়ার, আর এই যে ধরো স্ট্র্যাটোস্ফিয়ার, 2টা স্তর না, এই 2 স্তরের মধ্যবর্তী যে অবস্থা, ঠিক আছে, মধ্যবর্তী অবস্থা, সেখানে বায়ুর স্তর পাতলা হয়, পাতলা বায়ু থাকে, বায়ুর স্তর কি পাতলা, যে পাতলা হয় ওই অংশটাকে পাউস বলা হয়। তাহলে নামকরণটা কার অনুসারে হবে, নামকরণটা প্রথমটা অনুসারে হবে। তাহলে ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার, 2টার মাঝখানের যে অঞ্চল যেখানে বায়ু কম থাকে, সেটার নাম কি হবে, ট্রপোপাউস, ঠিক আছে। 4টা স্তর আছে না, প্রথমটা কি ট্রপো, তারপরটা কি স্ট্রাটো, তারপর হচ্ছে কি মেসো, তারপর থার্মো, তাই তো। এই যে প্রত্যেকটার মাঝখানে তো থাকবে, মাঝখানে স্তর কি থাকে, পাতলা থাকে। তাহলে পাউস আছে 3টা, নাম অনুসারে, কারণ অনুসারে, প্রথমটা অনুসারে। ট্রপো আর স্ট্র্যাটোর মাঝখানে যেটা থাকে সেটার নাম হলো ট্রপোপাউস। তাহলে স্ট্র্যাটো আর বেসের মাঝখানে যেটা নাম অনুসারে কার হবে, প্রথমটা অনুসারে, সেটার নাম কি হবে, স্ট্র্যাটোপাউস।
আর মেসো আর থার্মোর মাঝখানেটা কি হবে বলো তো, এটা কমেন্ট করো। মেসো আর থার্মোর মাঝখানেটা কি হবে একটু কমেন্ট করো। পরে দেখতে চাইলে অনেক সময় লাইভ ক্লাস করবা। স্পিড কেমনে, স্পিড ও আচ্ছা ইয়ে দেখবা। আচ্ছা ক্লিয়ার এটা, পাউজ গুলো ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার পাউজ ক্লিয়ার এটা। এখন আসো ল্যাপস রেট কোনটা। ল্যাপস রেট মানে হচ্ছে, ল্যাপস রেটের বাংলা হচ্ছে কি বলতো, বাংলা হচ্ছে ঊর্ধ্ব দিকে তাপমাত্রার পরিবর্তন। ল্যাপস রেট মানে কি, ঊর্ধ্ব দিকে মানে উপরের দিকে তাপমাত্রার যে পরিবর্তন হয়। এখন ল্যাপস রেটটা এইটার সাথে একটু যদি মিলাই করি, ল্যাপস রেটটা তাপমাত্রা তুমি প্রথম স্তরে কি হয়, যতই উপরের দিকে যাচ্ছ, এই যে এখান থেকে উপরের দিকে যাচ্ছে তাপমাত্রা কি হ্রাস পাচ্ছে না, 7 করে হ্রাস পায় প্রতি কিলোমিটারের জন্য হ্রাস পাচ্ছে। এই হ্রাস পাওয়াটাকে পজিটিভ ধরছি আমরা, হ্রাস পাওয়াটাকে আমরা কি ধরছি, পজিটিভ ধরছি। তাহলে এই যে এখানে হ্রাস পাচ্ছে, ক্রমতাপমাত্রা হ্রাস পায়, এটাকে আমরা কি ধরছি, পজিটিভ ধরছি, পজিটিভ ল্যাপস রেট। বুঝছি কিনা? তাহলে মানে উল্টাটা, তাপমাত্রার যে থিওরি সেটার উল্টা হচ্ছে ল্যাপস রেট। তার মানে এই যে প্রথম যেটা আছে সেটাই পজিটিভ ল্যাপস রেট, এটা যেহেতু ধনাত্মক তাহলে এটা হবে নেগেটিভ ল্যাপস রেট, এটা পজিটিভ ল্যাপস রেট, এটা হচ্ছে নেগেটিভ ল্যাপস রেট। তাহলে ল্যাপস রেট আর তাপমাত্রাটা একটার উল্টা, কারণ আমরা নেগেটিভটাকেই পজিটিভ ধরছি, উপর দিকে যে হ্রাস পায় এটাকে আমরা পজিটিভ ধরছি। বুঝছি এটা? আচ্ছা বিলোপন হার বা ঊর্ধ্ব দিকে তাপমাত্রা। আচ্ছা তাহলে আমরা কোনটাকে বলি, হ্রাস পাওয়াটাকে আমরা কি পজিটিভ ল্যাপস রেট চিন্তা করছি। বুঝছি? আচ্ছা তাহলে উপর দিকে গেলে বলতো স্ট্র্যাটোস্ফিয়ারে তাহলে কি পজিটিভ ল্যাপস রেট না নেগেটিভ ল্যাপস রেট, এটা একটু কমেন্ট করো, এটা একটু কমেন্ট করো। এইটুকু খুবই ইম্পর্টেন্ট। সূর্যের আলোর ক্ষতিকর ইউভি রশ্মি শোষণকারী ওজোন স্তর হচ্ছে কই থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। তাহলে ওজোন স্তর কই থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে আছে। তাহলে এখন একটা কোশ্চেন আসে যে ইউভি রশ্মি লাস্ট ইয়ারে জাহাঙ্গীর ছিল, ইউভি রশ্মি শোষিত হয় কোন স্তরে? তাহলে কোশ্চেন তুমি আনসার অবশ্যই অনেকে আনসার করো, বেশিরভাগই আনসার করো আমি জানি স্ট্র্যাটোস্ফিয়ার। কিন্তু বিশ্বাস করো এই স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরে ইউভি রশ্মি মেইনলি শোষিত হয় না। ইউভি রশ্মি প্রধানত শোষিত হয় হচ্ছে থার্মোস্ফিয়ারে। ওই থার্মোস্ফিয়ারে, তাহলে সবচেয়ে বেশি হয় থার্মোস্ফিয়ারে। বাকি যেটুকু অবশিষ্ট থাকে সেগুলো ওজোন স্তর শোষণ করে, পৃথিবীতে আসতে দেয় না। তাহলে প্রধানত থার্মোস্ফিয়ার, এটা ভুল করা যাবে না, এটা ভুল করা যাবে না। ঠিক আছে? ক্লিয়ার এটুকু? তাহলে আমাদের বিভিন্ন ক্যান্সার কুসার থেকে রক্ষা করে এর জন্য পৃথিবীর ছাতা বলা হয় থাকে। ওজোন স্তরকে কি বলা হয়, পৃথিবীর ছাতা বলা হয় থাকে। ঠিক আছে? আচ্ছা এখন আরেকটা জিনিস আমরা একটু জানতে পারি, তুমি পড়াইছি বেসিস কসমস। এখন এই যে উপরের দিকে যে আয়োনোস্ফিয়ারটা আছে বা থার্মোস্ফিয়ারটা আছে, এই থার্মোস্ফিয়ারটাকে তিনটা অঞ্চলে ভাগ করা যায়। কয়টা অঞ্চলে ভাগ করা যায়? তিনটা অঞ্চলে ভাগ করা যায়। কয়টা অঞ্চল? তিনটা অঞ্চল। তা একটা হচ্ছে কি আয়োনোস্ফিয়ার 1 নাম্বার, 2 নাম্বারটা হচ্ছে এক্সোস্ফিয়ার, 3 নাম্বারটা হচ্ছে চুম্বক স্ফিয়ার। 3 নাম্বারটা কি? চুম্বক স্ফিয়ার। তাহলে থার্মোস্ফিয়ারটাকে আমরা কয়টা অঞ্চলে ভাগ করতে পারি? তিনটা, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর একটা হচ্ছে কি চুম্বক স্ফিয়ার। ঠিক আছে? আচ্ছা আয়োনোস্ফিয়ারে বুঝাই যাচ্ছে ধনাত্মক ঋণাত্মক আয়ন তৈরি হয়। ঠিক আছে? এর উপরে গেলে এক্সোস্ফিয়ারে আরো তাপমাত্রা বাড়তে থাকে। সেই এক্সোস্ফিয়ারে শুধুমাত্র হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের পরিমাণ বেশি থাকে। এটা পড়বো। এক্সোস্ফিয়ার থেকে উপরে দিয়ে গেলে কোনটা হবে? চুম্বক স্ফিয়ার। সবার উপরে কি থাকে? চুম্বক স্ফিয়ার। এই যে চুম্বক স্ফিয়ার বা ম্যাগনেটিক স্ফিয়ার। কি হয়? ম্যাগনেটিক। যে প্রোটন, এটাও জাহাঙ্গীর কোশ্চেন। প্রোটন ও ইলেকট্রন চুম্বক ক্ষেত্রের সমন্বয়ে সৃষ্টি হয়। ঠিক আছে? আর চুম্বক ক্ষেত্রই বায়ুমণ্ডলকে ঘিরে রাখে। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবো আমরা। তাহলে চুম্বক স্ফিয়ার এটা কার ভাগ মধ্যে পড়ছে বলতো? থার্মোস্ফিয়ারের তিনটা ভাগ। কি কি? আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর হচ্ছে কি বলতো? চুম্বক স্ফিয়ার। ক্লিয়ার কিনা এটুকু? আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ক্লিয়ার হয়ে যাওয়ার কি কথা? এইখানে তুমি যদি পড়ো ওজোন স্তরের গুরুত্ব, এইখানে পড়লে তুমি বুঝতে পারবে আমি যে কথাগুলো বলছি। যে দেখো ইউভি রশ্মি থার্মোস্ফিয়ারে শোষিত হয়। সূর্যের আলোর এই অধিকাংশ ইউভি রশ্মি, জাহাঙ্গীরনগরের চিপা চাপা যে কোনো নর্মাল কোশ্চেন কোশ্চেন করে বলতে পারে, অধিকাংশ শোষিত হয় থার্মোস্ফিয়ারে, বাকি কিছু পরিমাণ শোষিত হয় স্ট্র্যাটোস্ফিয়ারে। বুঝতে পারছি? তাহলে এই জায়গায় আছে যদি ইউভি রশ্মি আমাদের উপর পড়তো তাহলে বিভিন্ন রকম ক্যান্সার হইতো, বিভিন্ন রকম স্কিনের রোগ হইতো। ঠিক আছে? জেরোডেজমার পিগমেন্টেজম, তারপর কোলন ক্যান্সার, স্কিন ক্যান্সার, চোখে ক্যাটারেক্ট বা ছানি পড়তো। ক্যাটারেক্ট একদম কি বাংলাতে যেটা আমরা ছানি পড়া বলি,
তো এগুলো সবকিছু হইতে পারতো। আমাদের জীবজগতের কেমিস্ট্রি যে বিক্রিয়াগুলো আছে এগুলো ভেঙে যেত, জীবজগৎ নষ্ট হয়ে যেত। ঠিক আছে, এগুলো একটু আমরা দেখে রাখবো, বুঝতে পারছি? আচ্ছা, এরপর আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রায়োরিটিপূর্ণ যে টপিক, সেটা হচ্ছে এসিড ক্ষার তত্ত্বটা আমরা পড়তে পারি। ঠিক আছে, এসিড ক্ষার তত্ত্ব পড়তে পারি বা গ্রিন হাউস পড়তে পারি। চলো একটা একটা আমরা পড়ি। আচ্ছা, এরপর তাহলে আমরা পড়বো গ্রিন হাউসটা পড়বো। গ্রিন হাউস যদিও পড়ার তেমন কোনো কিছু না, ঠিক আছে, গ্রিন হাউস পড়ার তেমন কোনো কিছু না, বাট তারপর আমাদের পড়তে হবে। ঠিক আছে, তারপর আমাদের পড়তে হবে। আচ্ছা, নাইট্রোজেন ফিক্সেশন থেকেই যদি চাই, এটা ইম্পর্টেন্ট একটা টপিক। নাইট্রোজেন ফিক্সেশন একটা ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, ফিক্সটার একটা টপিক, বাট জাহাঙ্গীরনগর অন্য কোথাও যদি না আসে, এখান থেকে জাহাঙ্গীরনগর কোশ্চেন আসে। ইভেন এই রাইটারের বই না, অন্য রাইটারের বই থেকে আসে। অন্য রাইটার, বিশেষ করে গ্রহ চিন্তা করতে পারি। ঠিক আছে, গ্রহ চিন্তা করতে পারি, এই টপিকটা ইম্পর্টেন্ট, বাট এখান থেকে চাইলে অন্য রাইটারের বই থেকে বেশি কোশ্চেন আসে। বুঝতে পারছি? তাহলে চলো এটা একটু দেখি। বজ্রপাত বলাই প্রথম লাইনে হেডিং গুলাই খুবই গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন জমাটবদ্ধ করা, মাটিতে নাইট্রোজেনকে সংবদ্ধ করবা। বাচ্চা কাচ্চা, এর আগের ক্লাসে শৈবাল ছত্রাক আগে আমি বলছিলাম নাইট্রোজেন সংবদ্ধ করার ক্ষেত্রে কোন ব্যাকটেরিয়া গুলা কাজ করে। ঠিক আছে, কোন ব্যাকটেরিয়া গুলা কাজ করে নাইট্রোজেন সংবদ্ধনে, আর কোন শৈবাল বা ছত্রাক, বলতো কোনটা? ওই নামগুলা, উদাহরণগুলা, দুইটার উদাহরণগুলো সবাই কমেন্ট করবে, সবাই কোশ্চেনটা কমেন্ট করবে। বলো, তাহলে নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সংবদ্ধকরণ। বজ্রপাত মানে কি? ওই যে দেখো না, যখন বৃষ্টি হয় অনেক বিকট একটা সাউন্ড হয়। সাউন্ড হয় কিনা? সাউন্ড হয় না? সাউন্ড, ইভেন সাউন্ডের আগে একটা বিদ্যুৎ চমকায়। ওই যে যখন সাউন্ড হয় বা বিদ্যুৎ চমকায়, ঠিক আছে, সাউন্ড আগে আসে না বিদ্যুৎ আগে আসে? আলো আগে আসে, বলো তো, বলো বলো, সাউন্ড আগে আসে না আলো আগে আসে? বলো। কোনটা আগে আসে? কমেন্ট করো। আচ্ছা, তখন প্রচুর তাপমাত্রা সৃষ্টি হয়। সেটা কত? 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কত তাপমাত্রা? 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই যে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, এই তাপমাত্রা আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ তথ্য লিখে দেই। নাইট্রোজেন নিষ্ক্রিয় মাধ্যমের পর সবচেয়ে বেশি নিষ্ক্রিয় হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেন যে বন্ড গুলা আছে, এই বন্ড গুলা ভাঙার জন্য তাপমাত্রা কত লাগে? 3000 লাগে। ঠিক আছে, এই নাইট্রোজেন বন্ড ভাঙার জন্য তাপমাত্রা কত লাগে বলতো? 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে। এটা যদি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম যে চ্যাপ্টারটা আছে ওইখানে তুমি পাবা। আচ্ছা, তাহলে কি হয়? আমি যদি বিক্রিয়াগুলো দেখি, আমরা বিক্রিয়া দেখবো। বিক্রিয়া দেখে যদি বুঝতে সহজ হয়। বায়ুতে তোমার অ্যাভেইলেবল নাইট্রোজেন আছে 78%, 20% অক্সিজেন আছে। বিদ্যুৎ চমকানোর সাথে সাথে এই যে নাইট্রোজেনের যে দ্বিবন্ধন, ডাবল ডাবল বন্ধন, সেই বন্ধনগুলো ভেঙে যায়। ভেঙে গেলে কি হয়? নাইট্রোজেনের সাথে অক্সিজেন বন্ড করে NO তৈরি করে। তাপমাত্রা কত? 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝছি? যে 14 আসছিল। তারপর এই যে নাইট্রিক অক্সাইড আছে, বায়ুতে আরো অক্সিজেন থাকে, আরো কি অক্সিজেন থাকে। ট্রেন ডাকছে। আচ্ছা, তাহলে কি বললাম? বায়ুতে অক্সিজেন থাকে, এই নাইট্রোজেন আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়। বিক্রিয়াটাই বলবা তুমি কত তাপমাত্রায়? 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। 3000, তারপরে কত? 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রিক অক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড যখন বৃষ্টি পড়ে, এরপরে তো বিদ্যুৎ চমকানোর পরে বৃষ্টি পড়ে, ওই বৃষ্টির পানির সাথে মিশে, ঠিক আছে, সাথে অক্সিজেন থাকে, মিশা নাইট্রিক অ্যাসিড তৈরি করে। নাইট্রিক অ্যাসিড তৈরি করে। বৃষ্টির পানিটা কি আকাশে ঝুলে থাকে? নিশ্চয় মাটিতে পড়ে। মাটিতে কি আছে তোমার? ক্যালসিয়াম অক্সাইড আছে। ক্যালসিয়াম অক্সাইড আছে কিনা? ক্যালসিয়াম অক্সাইড আছে। তাহলে এই ক্যালসিয়াম অক্সাইড গুলা কি করে? বিক্রিয়া করে পানির সাথে বিক্রিয়া ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করে। কি তৈরি করে? ক্যালসিয়াম নাইট্রেট। এই যে ক্যালসিয়াম নাইট্রেটটা তৈরি, এইটাই হচ্ছে সার আকারে মাটিতে সংবদ্ধ অবস্থায় থাকে। মাটিতে কি থাকে? সংবদ্ধ অবস্থায় থাকে। আবার নাইট্রোজেন অক্সিজেন 3000 তাপমাত্রায় নাইট্রোজেন ভাঙবে, নাইট্রিক অক্সাইড তৈরি হবে। আবার অক্সিজেন সাথে যুক্ত হবে কে? নাইট্রিক অক্সাইডটা 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির পানি পড়বে, পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড হবে। অ্যাসিড মাটিতে পড়বে, ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করবে। তারপরে এটা মাটিতে আবদ্ধ হয়ে যাবে। মাটিতে কি হয়ে যাবে? আবদ্ধ হয়ে যাবে। এটাও ক্লিয়ার কিনা?
এটাও ক্লিয়ার কিনা? ক্লিয়ার। তাহলে নাইট্রেট সার হিসেবে মাটিতে আবদ্ধ হয়। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, প্রাণীগুলোর অস্তিত্ব মূলে প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে প্রাণীগুলোর অস্তিত্ব ঠিক রাখতে নাইট্রোজেন ফিক্সেশনের গুরুত্ব অনেক অনেক অনেক। এটা একটা রাসায়নিক প্রক্রিয়া, গতিশীল রাসায়নিক প্রক্রিয়া। কারণ বিদ্যুৎ চমকায় তোমার কি হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া গুলা ঘটতেছে। বুঝতে পারছি? আচ্ছা ওকে, চলো একটু কিছু জিনিস জানি, কয়েকটা বিক্রিয়া আমরা এখানে পড়বো, ঠিক আছে? আচ্ছা, ডিনাইট্রিফিকেশনের আগে একটু কিছু জিনিস জানি। এখানে কিভাবে নাইট্রোজেন চক্রটা কিভাবে হবে, নাইট্রোজেন চক্র মানে এই বই নাইট্রো একদম লিখে দিচ্ছি আমি, চক্র। সবার আগে নাইট্রোজেন ফিক্সেশনটা কিভাবে হয়? প্রথমে এসিমুলেশন মানে একত্রিত হয়, তারপরে অ্যামোনিফিকেশন, তারপরে কি অ্যামোনিফিকেশন, তারপরে নাইট্রিফিকেশন, ধাপগুলো আসে কিন্তু নাইট্রিফিকেশন, তারপরে ডিনাইট্রিফিকেশন, চারটা ধাপ মুখস্থ করে ফেলতে হবে তোমার সিরিয়ালটা। আবার এসিমুলেশন, তারপর কি অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। বায়োলজিতে ডি মানে কি বের হয়ে যায়, মানে নাইট্রেট মূলকটা আবার কি হয় নাইট্রিক অক্সাইডে রূপান্তর হয় বা নাইট্রোজেনে রূপান্তর হয়। তাহলে এটা কি ডিনাইট্রিফিকেশন। সবার লাস্ট ধাপ কোনটা? ডিনাইট্রিফিকেশন। ক্লিয়ার? আবার এসিমুলেশন কি অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। ক্লিয়ার কিনা এইটুকু? একটু ক্লিয়ার করলে ডিনাইট্রিফিকেশন আসো। এই যে ডিনাইট্রিফিকেশন, ওই যে তোমার নাইট্রিফিকেশনের মাধ্যমে নাইট্রেট তৈরি হয়েছিল, কি নাইট্রিফিকেশন, তাই তো? ফিকেশনের মাধ্যমে নাইট্রেট তৈরি হয়েছিল। ডি মানে কি বের হয়ে যাবে। তার প্রথমে কি এই যে NO2 হয়েছে, পরে NO হয়েছে, N2O হয়েছে, তারপরে কি সবশেষে নাইট্রোজেন হয়েছে। তাহলে নাইট্রোজেন হওয়ার যে পদ্ধতি সেটা কি ডিনাইট্রিফিকেশন বলা হয়। কি বলা হয়? ডিনাইট্রিফিকেশন বলা হয়। ক্লিয়ার এটা? তাহলে ওই চক্রটা মাস্ট। আবার এসিমুলেশন, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, ঠিক আছে? ডিনাইট্রিফিকেশন। ক্লিয়ার? আচ্ছা, এরপর বাণিজ্যিক প্রক্রিয়া, একটা হচ্ছে প্রাকৃতিক প্রক্রিয়া গেল। নাইট্রোজেন ফিক্সেশন দুই ভাবে ঘটে, একটা প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। এটা তো আল্লাহ প্রদত্ত জিনিস ছিল। এখন চলো কৃত্রিমটা কিভাবে তুমি নাইট্রোজেন সার তৈরি করতে পারো, এটা আমরা অনেক ভাবেই জানি, ঠিক না? অসওয়ালের পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা যায় কিনা? করা যায়। তার আর কি কি পদ্ধতি জানো? জানি কিনা আমরা? হ্যাবারবশ পদ্ধতিতে কি নাইট্রোজেন যুক্ত সার নাম কি বলতো? অ্যামোনিয়া প্রস্তুত করা যায় কিনা? করা যায়। তাহলে সেগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? কি পদ্ধতি বলি? হ্যাবারবশ পদ্ধতিতে হাইড্রোজেন আর নাইট্রোজেন মিলে কি করি? অ্যামোনিয়া উৎপাদন করি। অ্যামোনিয়া থেকে আমরা ইউরিয়া পাই বা ডাইঅ্যামোনিয়াম কি পাই? ফসফেট পাই, যেটাকে আমরা ড্যাপ বলি, ফসফেট সার বা নাইট্রোজেন যুক্ত সারগুলো পাই। এগুলো কিন্তু কর্মমুখী রসায়নে পড়াইছে। অসওয়াল পদ্ধতিতে এই অ্যামোনিয়া গ্যাসটা থেকে, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয়। কি উৎপাদন করা হয়? নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয়, ঠিক আছে? তার থেকে ক্যালসিয়াম, অ্যামোনিয়াম নাইট্রেট, ইংলিশ সহ দেখবা, ঠিক আছে? সংকেত দেখবা। তারপরে কি ক্যালসিয়াম নাইট্রেট, ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম, অ্যামোনিয়াম নাইট্রেট আর হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট নামক সার তৈরি করে। আচ্ছা, দুইটা পদ্ধতি, হ্যাবারবশ পদ্ধতি ছোট্ট কালের পরে, এটা আমি পড়াইলাম না। অসওয়ালের পদ্ধতিটা আমরা যদি দেখি, তুই বলছো অ্যামোনিয়া থেকে হচ্ছে কি হবে? নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে অ্যামোনিয়ার সাথে অক্সিজেন দিলে প্রথমে সেম টু সেম আগের বিক্রিয়াটাই, প্রথমে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়েছে, এর সাথে অক্সিজেন যুক্ত হলে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে, এর সাথে অক্সিজেন আর পানি দিলে সেম। এই যে জাস্ট শুধু কোনটুকু বাড়ছে বলতো? ধাপটা কোনটা বাড়ছে? জাস্ট এই যে বিক্রিয়াটা বাড়ছে, বাকি কিন্তু এই দুইটা কিন্তু আগেরটার মতোই, প্রাকৃতিকের মতো। এইটুকু কি প্রাকৃতিকের মতো? এটা প্রাকৃতিক, তাই তো? শুধুমাত্র কোনটুকু বাড়ছে? এইটুকু বাড়ছে। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রভাবক গুলো। তাহলে অসওয়ালের পদ্ধতিতে প্রভাব হিসেবে কাজ করে প্লাটিনাম। তাপমাত্রা কত? 900 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রা কত? 900 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝছি? কত? 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আচ্ছা, বায়োলজিক্যাল ফিক্সেশন, এটাও ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট। তাহলে এটা আমরা একটু দেখবো যে 19-20 কোশ্চেন আসছিল এখান থেকে, 19-20 কোশ্চেন আসছিল, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিভাবে কি হয়? দেখো বিভিন্ন যে গাছ গুছ আছে, সবুজ যে অ্যালগি, মটর, এই যে লিগুমিনাস জাতীয় যেগুলা উদ্ভিদ গুলো আছে, যাদের শিকড় গুলা খুবই দুর্বল বা নরম হয়, এখানে সিম্বায়োটিক কিছু ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে। সিম্বায়োটিক বুঝছি তো? মিথজীবী ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া? মিথজীবী কিছু ব্যাকটেরিয়া থাকে।
ঠিক আছে, যারা কি করে নাইট্রোজেনের ফিক্সেশন করতে সাহায্য করে। ইভেন সবচেয়ে বেশি ফিক্সেশন এই প্রক্রিয়া হয়ে থাকে, সবচেয়ে বেশি ফিক্সেশন কি হয় এই প্রক্রিয়া হয়ে থাকে। এখানে কি কি এনজাইম, মলিবডেনাম এনজাইম নিঃসৃত হয়, ঠিক আছে, যেটা নাইট্রোজেনকে বিজারিত করে অ্যামোনিয়া উৎপাদন থেকে অ্যামোনিয়াম আয়নে পরিণত করে, অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম আয়নে পরিণত করে। সেটা কি মলিবডেনাম করে, কে করে মলিবডেনাম করে। তাহলে চলো এই বিক্রিয়াগুলো কিভাবে হয় এটুকু যদি আমরা একটু দেখে আসি। দেখো নাইট্রিফিকেশন কিভাবে হয়। নাইট্রিফিকেশন হওয়ার সিস্টেম হচ্ছে, নাইট্রিফিকেশন প্রক্রিয়া প্রথমে অ্যামোনিয়ামটা থাকে, সেটার মধ্যে নাইট্রিফিকেশন হয়ে নাইট্রাইট আয়ন তৈরি করে। প্রথমে কি নাইট্রাইট আয়ন তৈরি করে অ্যামোনিয়াম মানে Na4+, Na4+ থেকে নাইট্রেট আয়ন হয়। পরে এটাকে 95 ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রেট হয়। কি ব্যাকটেরিয়া? 95 ব্যাকটেরিয়া দ্বারা কি হয় নাইট্রাইট হয়। ঠিক আছে, কি হয় নাইট্রাইট হয়। বুঝছি? প্রথমে তাহলে অ্যামোনিয়া, তাহলে এই অ্যামোনিয়া তৈরি হয়েছে কি একটু আগে দেখে আসলাম যে অ্যামোনিয়া থেকে মলিবডেনামের মাধ্যমে অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়। কি হয় অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়। করে আসছে কিনা এইটুকু বলে আসছে। তাহলে এই যে দেখো কি হয়, এই যে এসব ব্যাকটেরিয়া যে মলিবডেনাম মিশ্রণ করে, যেটা এনজাইম হিসেবে কাজ করে অ্যামোনিয়া গ্যাস ও অ্যামোনিয়া আয়নে পরিণত করে। ঠিক আছে, এই যে অ্যামোনিয়াম আয়ন জারিত হয়ে প্রথমে নাইট্রাইট হয়, ঠিক আছে, যেটাকে আমরা নাইট্রিফিকেশন বলতেছি। তারপরে কি ডিনাইট্রোফাইল ব্যাকটেরিয়া নাইট্রাইট আয়নে পরিণত করে, যেটা পরে কি হয় প্রোটিন তৈরি করে, যেটা উদ্ভিদ শোষণ করে বা এত আয়নে পরিণত হয় যেটা মেইনলি হচ্ছে কি হয় শোষণ উপযোগী হয়। বুঝছি? আচ্ছা, উদ্ভিদ থেকে প্রোটিন কিভাবে গ্রহণ করে, উদ্ভিদ থেকে প্রোটিন কিভাবে, এই 19 বিষয় এটাও আসছিল। আচ্ছা, এটা অবশ্যই তোমাকে দেখাইছি, ওই যে উপরে যেটা দেখাইলাম ওইটাই। নাইট্রাইট থেকে প্রথমে কি হয় নাইট্রেট থেকে নাইট্রিক অক্সাইড বা নাইট্রাস অক্সাইড, তারপর নাইট্রোজেন হয়। ঠিক আছে, এটা কিন্তু পড়াইছে। কি বলতো ডিনাইট্রিফাইড জীবাণু, তার মানে কি হয়েছে এখানে বলতো এটা ডিনাইট্রিফিকেশন, এটাই কিন্তু ডিনাইট্রিফিকেশন। বুঝছি? ডিনাইট্রিফিকেশন। সো এটুকু একটু দেখে রাখলাম। শেষ। চলো দূষণগুলো একটু পরে দিই। দুই ধরনের দূষণ আছে, 3 স্টার টপিক। একটা প্রাইমারি বায়ু দূষণ, একটা সেকেন্ডারি বায়ু দূষণ। প্রাইমারি বায়ু দূষণ আর কি সেকেন্ডারি বায়ু দূষণ। আচ্ছা, এই যে প্রাইমারি আর সেকেন্ডারি যে বায়ু দূষণগুলো আছে এগুলো কিভাবে মনে রাখতে পারি? দেখো দুইটা ট্রিক আছে মনে রাখবা। আমরা জানি যে কোনো যোজনী দুই ধরনের হয়, কালকে পড়াইছি তাই না? যোজনী দুই ধরনের, একটা ছোট একটা বড়। তাহলে একটা আজ যোজনী আর একটা হচ্ছে ইক যোজনী। ঠিক আছে, মনে রাখবা এইখানে সব ইক যোজনী, সেকেন্ডারি হচ্ছে ইক যোজনী বড় যোজনী, আর হচ্ছে প্রাইমারি হচ্ছে আজ যোজনী। ঠিক আছে, যেমন কার্বন, এই যে কার্বন মনোক্সাইড একটা মাত্র ব্যতিক্রম, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এটা মুখস্থ করে ফেলবো। দেখো বাকিটা কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড আলাদা ব্যাপার। সালফার ডাইঅক্সাইড এখানে সালফার ট্রাইঅক্সাইড, এখানে নাইট্রিক অক্সাইড, এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড পেন্টঅক্সাইড। ঠিক আছে, এখানে H2S এর বাকি যেগুলো আছে সবগুলো আছে এখানে। তারপরে কি পারঅক্সিঅ্যাসাইড নাইট্রোজেন বড় বড় গুলো। বা আরো একটা ট্রিক আছে, সেটা হচ্ছে কি যাদের পারমাণবিক সংখ্যা 44, ঠিক আছে 44 এর কম বা 44, তারা হচ্ছে কি প্রাইমারি, ব্যতিক্রম কোনটা? একটা মাত্র ব্যতিক্রম, সেটা হচ্ছে মানে দুই ভাবে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। ব্যতিক্রমকে এই হবে সালফার ডাইঅক্সাইড। তুমি যে কোনো ভাবে তুমি মিলাইতে পারো, হয় এই ট্রিক ফলো করে প্রাইমারি মিলাও, না হয় ওই ট্রিক ফলো করে প্রাইমারি মিলাও, মিলাইতে পারো। আর সহজ ভাষায় যদি আমি বলি, সেকেন্ডারি হচ্ছে যে প্রাইমারি দূষকের সাথে আরেকটা দূষক মিলবে, মানে দুই দূষক মিললে হচ্ছে কি হয় যেমন সালফার ডাইঅক্সাইড, মানে সালফার ডাইঅক্সাইড ছিল তার সাথে আবার অক্সিজেন মিলছে, মিলা তখন কি হয়েছে সেকেন্ডারি দূষক হয়েছে। বুঝছি? জাস্ট দূষক থেকে এনে আসবে। দূষকের সিঙ্ক হচ্ছে তুমি দূষণটাকে হ্রাস করবা কিভাবে। এখন এই কার্বন ডাইঅক্সাইড খুব ইম্পর্টেন্ট। কার্বন ডাইঅক্সাইড কিভাবে হ্রাস করে? সমুদ্রের পানি দিয়ে আর সবুজ উদ্ভিদ, এই সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় কাঁচামাল বা প্রধান উপাদান হিসেবে কি হয় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তাই এটা আমার জন্য ভালো, এবার উদ্ভিদের জন্য ভালো, কারণ উদ্ভিদ খাবার তৈরি করতেছে আর আমার দূষণটা কমতেছে। তাহলে দুইটা পদ্ধতি। সালফিউরিক অ্যাসিডের জন্য কি চুনা পাথর, আমি ক্ষার ইউজ করি। অ্যাসিডের জন্য আমরা কি ইউজ করি? ক্ষার ইউজ করি। ক্লিয়ার? ওকে, একটু দেয়া আছে নিরাপদ মাত্রা, দূষকের নিরাপদ মাত্রা, থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু, TLV। ঠিক আছে, এইবার মেডিকেলে কিন্তু কোশ্চেন আসছে এখান থেকে, কিন্তু। আচ্ছা, কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে 15, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 350, বড় সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে হচ্ছে 0.005। ঠিক আছে, এই 0.005 অনেক কিছু কিন্তু এরকম আছে। তুমি যদি আর্সেনিকের মাত্রা দেখো,
সেটা 0.005 ppm। ঠিক আছে, তাহলে একসাথে মিলাই করলাম। আচ্ছা ওকে, এখন হচ্ছে এই যে ছক জাহাঙ্গীরনগর দিয়ে দিতে পারে, কিচ্ছু করার নেই। দিয়ে দিলে কি না করা যাবে? না করা যাবে না। আর জাহাঙ্গীরনগর এগুলাই দেয়। তাহলে কিভাবে আমরা এটা চিন্তা করতে পারি বা কিভাবে পড়তে পারি এটা? আচ্ছা ওকে, তাহলে দেখো আমরা কিভাবে পড়তে পারি। আমরা মনে রাখতে পারি, দেখো একটু যদি চিন্তা করি যে একটু মিলাই মিলাই যদি কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রিক অক্সাইড এই দুইটাই হচ্ছে 350, দুইটাই কি 350, কিন্তু 350 মনে রাখবো ছোটটাই বড়, বড়টাই ছোট, ছোটটাই বড়, বড়টাই ছোট, বুঝছি? বিশেষ করে এই এগুলোর ক্ষেত্রে মিলবে, নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড একসাথে করি, দুইটাই 350, কিন্তু নাইট্রিক অক্সাইড যেটা সেটা হচ্ছে ppb, ppb। নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন বাড়ছে, এটা আরো কমবে, 250 হয়েছে। মিথেন কত? 2, মিথেন কত? 2। H2S সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা অ্যাটলিস্ট পড়বাই। H2S সংখ্যাতে 2 আছে, এর জন্য কয় ঘর পর? 3 ঘর পর 2 হবে, 3 ঘর পর 2 হবে। কার্বন মনোক্সাইড তখন থেকে করে আসলো, তাই না? তখন থেকে করে আসলো। সালফার ডাইঅক্সাইড ওইখান থেকে করে আসছে 0.05। সালফার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড কে আরো কমবে। ঠিক আছে, একটু যদি মিলাবে যে দেখো বড়টা আর ছোটটার মধ্যে ডিফারেন্স কি? এটা হচ্ছে 350, এটা হচ্ছে কত? 250। এটা হচ্ছে 0.05, এটা আরো কমবে, কত? 0.02। এই দুইটা মিলে মিলে করো। কার্বন ডাইঅক্সাইড তো ব্যতিক্রম, ওটা 0.15, এটা 350 ppm, বুঝছি? আচ্ছা H2S যেটা কি বলছি 2 আছে, 0.3টা 0 পরে 2 হবে। আর মিথেন হচ্ছে কত? 2 হবে। জাস্ট আমি জাস্ট মনে রাখার জন্য যতটা বলা যায় আমার সাথে বলে বলে যাতে মনে থাকে। আবার এই দুইটার মধ্যে ছোটটাই বড়, বড়টাই ছোট, তাহলে সালফার ডাইঅক্সাইড 0.05, পরেরটা আরো কমবে 0.02। আবার এই দুইটার মধ্যে ছোটটাই বড়, বড়টাই ছোট, নাইট্রিক অক্সাইড কত? 350, সেটা 100 কমবে, তাহলে কত? 250, বুঝছি? আচ্ছা কার্বন ডাইঅক্সাইড তো 350, যেটা কার সাথে মিলে? নাইট্রিক অক্সাইডের সাথে মিলে, কিন্তু এটা ppm আর কার্বন মনোক্সাইডটা 0.15। জাস্ট মনে রাখার কথা যতটা মনে থাকে। এরপর আসুন দূষক গুলো। এরপরে কি? দূষক গুলো। ওকে, তাহলে কার্বন মনোক্সাইড দেখো এগুলা অধাতু, অধাতুর অক্সাইড কি ধর্মী বলো তো? অধাতুর অক্সাইড কি ধর্মী বলো, বলো তাড়াতাড়ি দ্রুত। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মেডিকেল কোশ্চেন আসছে এর থেকে, এইবার মেডিকেল কোশ্চেন আসছে এর থেকে, মানে এই রিলেটেড টপিক থেকে। আচ্ছা ওকে, তাহলে আমরা জানি অধাতুর অক্সাইড কি ধর্মী? অম্লধর্মী। কি ধর্মী? অম্লধর্মী, তাই না? অম্লধর্মী। যেহেতু অম্লধর্মী তাহলে পড়ার দরকার আছে। আচ্ছা দুইটাই বর্ণহীন গ্যাস, গন্ধহীন গ্যাস। তোমার শ্বাস যেটা বের করে, এখান থেকে তুমি কার্বন ডাইঅক্সাইড ছাড়ো, কোনোদিন গন্ধ বের হয়েছে? হ্যাঁ, মুখ গন্ধ করে, এটা খাবারের কারণে, খাবার দাঁত পরিষ্কার না করলে গন্ধ করে, কিন্তু তোমার শ্বাস গন্ধ করে না, করে না। তার মানে কার্বন ডাইঅক্সাইড গন্ধহীন। দেখা যায় কার্বন ডাইঅক্সাইড কে? দেখা যায় না, তার বর্ণহীন, কমন সেন্সের ব্যাপার এটা। এখন গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এখানে, এই যে দেখো অসম্পূর্ণ দহন আর সম্পূর্ণ দহন। আমরা জানি অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড তৈরি হয়, এটা মেডিকেল কোশ্চেন, বিভিন্ন জায়গায় আসছে এটা। আর সম্পূর্ণ দহনে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। খুব সুন্দর করে পড়বো। কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতক বলা হয়, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড কি? কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউসের প্রধান গ্যাস, গ্রিন হাউসের প্রধান গ্যাস, সেটা আমরা পড়বো, আজকেই পড়বো। নীরব ঘাতক বলা হয়, আমরা বায়োলজিতে পড়ছিলাম, ঠিক আছে? একটা ভাইরাসকে কি বলা হয়? নীরব ঘাতক বলা হয়। একটা ভাইরাসকে নীরব ঘাতক বলা হয়। বলো তো সেটা কি? একটু কমেন্ট করো তো, কোন ভাইরাসটাকে? এই তো গুড, চন্দ্র, সুদীপ চন্দ্র, হেপাটাইটিস সি, যেটাকে তুষার আগুন বলা হয়ে থাকে। তাহলে এই কার্বন মনোক্সাইড কি আয়রনের সাথে বিক্রিয়া করে কার্বোমিনো হিমোগ্লোবিন গঠন করে ফেলে, যেটা অক্সি হিমোগ্লোবিন গঠন করার কথা ছিল, কার্বোমিনো হিমোগ্লোবিন গঠন করে। আর হিমোগ্লোবিন কোন অক্সির সাথে গঠন করে বলতো? NH2, এবং মেডিকেল কোশ্চেন NH2 এর সাথে গঠিত হয়, ঠিক আছে? তো এটা একটু দেখে নেবেন। কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস গ্যাসের গ্লোবাল ওয়ার্মিং ঘটায়, এবং এটাই প্রধান গ্রিন হাউস গ্যাস, প্রধান গ্রিন হাউস গ্যাস। এই হিম, এই সংকেত প্লাবন, সংকেত 19 জাহাঙ্গীরনগর আসবে, ঠিক আছে? কার্বন 34টা, হাইড্রোজেন কত? 32টা, ঠিক আছে? সবার শেষে 4 থাকবে, 34 32 কত? 4 বা 34 এ 4 আছে, পরে শেষে কত? 4 আছে। আর হাইড্রোজেন কম থাকে কার্বনের চাইতে, ঠিক আছে? একটু মনে রাখবা। ওকে, আসতে পারে কিন্তু, আবারও বলতেছি আসতে পারে কিন্তু, সো এগুলো দেখি রাখবো শুরুতে। অধাতু, অধাতুর অক্সাইড কি ধর্মী? অম্লধর্মী। বর্ণহীন অম্লীয়, বর্ণহীন অম্লীয়। পড়া কিছু আছে না? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, দাবিতে আসছে, বিভিন্ন ভার্সিটিতে আসে। শ্বাসকষ্ট সৃষ্টি করে কোন গ্যাস? বা শ্বাস যন্ত্রে প্রবলেম সৃষ্টি করে কোন গ্যাস? বুঝছো কিনা? শ্বাসযন্ত্র মানে কি? মুখ থেকে, নাক থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত, ঠিক আছে? শ্বাসকষ্ট বা শ্বাসযন্ত্র, ঠিক আছে? শ্বাসযন্ত্র বলতে পারে, ঠিক আছে? সালফার অক্সাইড আর সালফার ডাইঅক্সাইড একটু মনে রাখবা, দেখো নিচে লেখা আছে কিন্তু। আচ্ছা, এর মধ্যে সালফার ডাইঅক্সাইডটা অ্যাসিড বৃষ্টি ঘটায়,
বুঝছি? এই যে নাকে চোখে জ্বালা, শ্বাসকালিতে ব্রঙ্কাইটিস, হাঁপানি নামক রোগ সৃষ্টি করে, খুব ইম্পর্টেন্ট। দুইটা অক্সাইড আছে, অধাতু অক্সাইড কিন্তু নম্রধর্মী, বাট এই নাইট্রিক অক্সাইড একটা নিরপেক্ষ অক্সাইড, এটাও আমি পড়াইছিলাম। নিরপেক্ষ অক্সাইড পড়াইছি কিনা আমার ক্লাস যারা দেখছো তারা অ্যাটলিস্ট পারার কথা। নিরপেক্ষ অক্সাইড কয়টা আছে বলো তোমার চাকার চা? নিরপেক্ষ অক্সাইড কয়টা আছে দ্রুত? NO N2 আর দুইটা কেন হবে? আরো আছে তাড়াতাড়ি, যারা জানি তারা হচ্ছে জানো দ্রুত। আচ্ছা, আমি পড়তাম কোনো পানি নাই, কোনো পানি নেই, তাহলে পানিতে পানি নিজে, পানি নাই মানে NO, ঠিক আছে, বা N2O, আর এই কোন ন দ্বারা হচ্ছে NO, ঠিক আছে। তাহলে কয়টা আছে? চারটা, কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, আর হচ্ছে কি পানি। এগুলো হচ্ছে কি নিরপেক্ষ অক্সাইড। এই তো গুড, ইমরান হাসান, স্মৃতি একটা, হ্যাঁ কার্বন মনোক্সাইড, এই তো, হ্যাঁ গুড, চারটা। আচ্ছা ওকে, এই যে পারক্সি অ্যাসাইলেটর খুব ইম্পর্টেন্ট, পারক্সি অ্যাসাইলেটর বা প্যান্স যেটাকে আমরা বলি, প্যান্স পারক্সি অ্যাসাইলেটর। ঠিক আছে, এটার মধ্যে কি কি উপাদান দ্বারা এটা তৈরি, ঠিক আছে, এটা একটু জানতে হবে। আর এটার নামটা কি? এটাকে মিশ্র বায়ুদূষক বলা হয় বা ফটোকেমিক্যাল স্মোক বলা হয়। ফটোকেমিক্যাল স্মোক বা মিশ্র বায়ুদূষক বলা হয়, মিশ্র বায়ুদূষক, যেটা সকালবেলা পরে তারপরে নাক চোখে জ্বালা পোড়া সৃষ্টি করে। এটা কিন্তু 5 স্টার, যে 5 স্টার দেওয়া আছে, নাক চোখে জ্বালা পোড়া সৃষ্টি করে। তো এটা আমরা একটু ভালো করে পড়তে, কি কি উপাদান থাকে এই তিনটা, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ওজোন, দহনমুক্ত হাইড্রোকার্বন, সাথে ফ্রি রেডিক্যাল, এই যে ফ্রি রেডিক্যাল, এই কয়টা জিনিস থাকে। বা তুমি এখানে বললে হবে, এই হাইড্রোকার্বন, বাষ্প, নাইট্রিক অক্সাইড, এই এখান থেকে বললে হবে, এইটুকু বললে হবে, এগুলোই থাকে, ঠিক আছে। এইটুকু একটু দেখে নিব, এগুলো ইম্পর্টেন্ট না। গ্রিন হাউস 5 স্টার জাহাঙ্গীরনগরের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ফালতু কোশ্চেন আসে, পারলে পুরোটা রিডিং মারবা, ঠিক আছে, পারলে পুরোটা রিডিং মারা ট্রাই করবা। তাহলে কি করতে হবে? পুরোটা রিডিং করতে হবে। আচ্ছা, গ্রুপের যারা আছে একটু গ্রুপে কমেন্ট বলো, জয়সের গ্রুপে বলো, এভরিওয়ান দিয়ে গ্রুপে বলো যে ভাইয়া বলছে যদি ক্লাস না করো তাহলে কিন্তু সবগুলো পানিশমেন্ট থাকবে, ঠিক আছে, ইমিডিয়েট ক্লাসে ঢুকতে বলো, ঠিক আছে। আচ্ছা, আর ক্লাসে যদি না ঢুকে তাহলে কিন্তু বের করে দেওয়ার সম্ভাবনা আছে, বের করে দিব, ঠিক আছে। আচ্ছা দেখো, নর্মালি শীতপ্রধান দেশের তাপমাত্রা খুবই কম থাকে, পুরোপুরি দেশের তাপমাত্রা মাইনাসে চলে যায়, তাই না? তাহলে এই দেশে তো নর্মালি শাকসবজি জন্মাবে না, তাহলে তখন তারা গ্রিন হাউস তৈরি করে। এখন অনেকে ভাবতে পারো গ্রিন হাউস মানে সবুজ ঘর, এই বললাম সবুজ ঘর, গ্রিন হাউস মানে কি সবুজ ঘর বলতো? গ্রিন হাউস মানে সবুজ ঘর। আচ্ছা, তাহলে শাকসবজি চাষ করে দেয়, তাপমাত্রা জিরোর কাছাকাছি থাকে, সেই তাপমাত্রাটা গ্রিন হাউসে কত রাখা হয়? 38 থেকে 40 রাখা হয়, ঠিক আছে, 38 থেকে 40 রাখা হয়। তাহলে এই যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে সেখানে গ্রিন হাউস গ্যাসগুলো থাকে। এখন এখানে কিভাবে কি কাজ করে আমরা যদি একটু চিন্তা করি, চল গ্রিন হাউস গ্যাসটা তোকে দেখো। আবার এই ধর, এটা হচ্ছে একটা ঘর, সবুজ ঘর না, ঠিক আছে, ভিতরে সবুজ শাকসবজি চাষ করা হয় জন্য, কাচের ঘর, ঘরটা কিসের? কাচের, ঘরটা কিসের? কাচের ঘর তৈরি করে। কিন্তু ঘরটা থেকে যখন আলোক রশ্মিগুলো এদিকে পড়ে, পড়ে আসে নিচে আসে, মাটিতে আসে, এখান থেকে আলো আসার কারণে উদ্ভিদ গুলা হচ্ছে হয়, সতেজ থাকে, বৃদ্ধিতে ভূমিকা পালন করে, সার তৈরি হয়, অনেক কিছু হয়। বাট যখন এগুলা কি হয়, এখান থেকে যখন এটা বের হয়ে যেতে চায়, ঠিক আছে, যখন এগুলা কি হয়ে যায়, আলোটা বের হয়ে যেতে চায় বা হচ্ছে এখান থেকে বের, তখন এটা বের হইতে দেয় না, বের হইতে দেয় না, এর জন্য ভিতরে তাপমাত্রাটা বাইরে যায়, ভিতরে তাপমাত্রা কি হয়? বাইরে যায়, যার ফলে এখানে তাপমাত্রা সবসময় বেশি থাকে, বুঝতে পারছি? তাহলে এই যে গ্রিন হাউস, এই যে কাচের ঘরটা আছে, এটা কি করবে? আয়ার রশ্মিকে প্রতিহত করে, আয়ার রশ্মিকে আবার ফিরা যেতে দেয় না, ওটাকে আটকায় রাখে, ঠিক আছে, এই জন্য গ্রিন হাউস গ্যাসের ভিতর তাপমাত্রাটা বেশি থাকে। দেখো এই যে সপ্তরঙ্গ গ্রিন হাউসের কাজকে বের করতে, যে কোনো আলোয় বের করতে পারে, ঢুকতে পারে, কিন্তু ঠিক আছে, এই উত্তপ্ত ভূপৃষ্ঠ বৃহত্তর ইনফ্রারেড রশ্মি যেটা থাকে সেটা বিকিরণ করে, কিন্তু এই যে বিকিরণ করার পর মাটিটা আয়ার রশ্মি বিকিরণ করবে, এখান থেকে আয়ার বাইরে হবে, আয়ার রশ্মি ইনফ্রারেড,
ঠিক আছে, বের হবে। কিন্তু এইটা এই কাজ ভেদ করে যাইতে পারে না, এটা কি করতে পারে না, কাজ ভেদ করে যেতে পারে না। এই যে আয়ন রশ্মির কারণে তাপমাত্রা বৃদ্ধি পায়, কি হয়, এই আয়ন রশ্মির কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বুঝতে, সেটা কত এত লিখাতে হয়। ঠিক আছে, আমরা পারলে এটা পুরো টপিক করবো, সব করবো, কিছু করার নাই, এতে কোশ্চেন আসে। প্রথমত গ্রিন হাউস গ্যাসের শর্ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক আছে, সেগুলো কি, সেগুলো সে পরে বলতে, শর্তগুলো এখানে ইম্পর্টেন্ট গুলো কিছু এগুলো একটু দেখবা, শর্তগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বোঝার জন্য। 1 নম্বরটা হচ্ছে তোমার এমসিকিউ ধরার জন্য, 2 নম্বরটা হুদায়, 3 নম্বরটা একটু হালকা জানতে পারি, এগুলো বেসিকের জন্য আমরা জানবো, বাট কোশ্চেন মেইন জানা হচ্ছে এটা। গ্রিন হাউস গ্যাসের শর্ত হচ্ছে, গ্রিন হাউস গ্যাস হচ্ছে তারা যাদের মধ্যে অ্যাটলিস্ট 3টা বা 4টা পরমাণু থাকে, 3টা বা 4টা পরমাণু থাকে, এরকম থাকলে তারা গ্রিন হাউস গ্যাস হবে না। দেখো কয়টা আছে, 1টা 2টা আর 1টা 3টা আছে, হ্যাঁ এটা হবে সম্ভব, 1টা 2টা 3টা আছে সম্ভব, এর কয়টা 4টা 1টা 5টা সম্ভব। তাহলে বলো তো H2 হাইড্রোজেন, এটা কি সম্ভব? O2 এটা কি, এগুলো কি সম্ভব গ্রিন হাউস গ্যাস হওয়া? একটু কমেন্ট করো তো, গ্রিন হাউস গ্যাস হওয়া কি সম্ভব কিনা? না। কেন কয়টা আছে? 2টা আছে, এটাও সম্ভব না, এটাও সম্ভব না। তাহলে শর্তই হচ্ছে এইটা। তাহলে তুমি দেখা চিনবা কেমনে কোশ্চেন, তাহলে কোশ্চেন চিনার ওই কিন্তু একটাই, সংখ্যা 3টা বা 4টা থাকবে। সাথে আরেকটা জিনিস একটু অ্যাড করতে পারি আমরা, যে পরিবর্তনশীল ডাইপোল মোমেন্ট থাকে, সমাজে পরিবর্তনশীল ডাইপোল মোমেন্ট থাকে, কিন্তু এটা কি তুমি ডাইপোল মোমেন্ট থাকে, এটা দেখে বুঝবা, বুঝতে যাবে না। এবং বয়স তাদের কম্পন, ঠিক আছে, এই যে পরমাণুগুলো থাকে, পরমাণুগুলোর কম্পন আর আয়নরশ্মির কম্পন, আয়নরশ্মির 2টার কম্পন সমান হইতে হয়, ঠিক আছে। এটাও তুমি দেখতে পারবা, এটা তো দেখতে পারবা না, তোমার কাছে যন্ত্রপাতি আছে, যন্ত্রপাতি নেই। তাহলে এই 2টা বৈশিষ্ট্য জানার জন্য জানলা, মেইন বৈশিষ্ট্য হচ্ছে ওইটাই, যেটা থেকে তুমি চিনবা যে কোনটা গ্রিন হাউস গ্যাস। ক্লিয়ার? এইটুকু আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই জন্য দেখো সুন্দর একটা লাইন দেওয়া আছে, গ্রিন হাউস গ্যাসের প্রভাব নাই কার কাছে, এই গ্যাসের প্রভাব নেই, ঠিক আছে, এইটুকু আমরা জানবো। ওকে, আচ্ছা, গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইডকে প্রধান গ্রিন হাউস গ্যাস বলা হয়ে থাকে, এটুকু বুঝছি। আচ্ছা, এই যেগুলো আসে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি বা গ্লোবাল ওয়ার্মিং প্রক্রিয়া শুরু এর কারণ কি, ঠিক আছে, এখান থেকে আমরা একটু জানতে পারি। এই যে এটা জাহাঙ্গীরনগরের কোশ্চেন, যে পৃথিবীর গড় তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পায় কার্বন ডাই অক্সাইডের কারণে, 0.04, এটা কোশ্চেন জাহাঙ্গীরনগরের। এগুলো সেম আছে, থেকে কোশ্চেন আসে। তাহলে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি অন্যান্য গ্রিন হাউস গ্যাসের উপর উপস্থিতি ঘটে, এই এত সালে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাইছিল এত, এটাই কোশ্চেন, ঠিক আছে। এরপরে বাইরে কত হয়েছে, একটু সালগুলো একটু পড়বা, ঠিক আছে। 18 সাল পর্যন্ত বৃদ্ধি হয়েছে এত, ঠিক আছে। 20 শতাব্দীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে বর্তমান পৃথিবীর গড় তাপমাত্রা এটা তো বেড়ে আসছে আগে 15 ডিগ্রি সেন্টিগ্রেড করে আসছে না, প্রথম শুরুতে করে আসছে, এটাই গ্লোবাল ওয়ার্মিং বলতেছে। তাহলে ওই যে তাপমাত্রা দুইটা পরিবর্তন হয়েছে, এটা আমি একটু জায়গায় রাখবো। গ্লোবাল ক্ষমতা তুলনা, আমরা ক্ষমতা এই যে ছকটা বলি, খুব ইম্পর্টেন্ট, 5 স্টার দেন, খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, গ্রিন হাউস গ্যাস, এই যে গ্রিন হাউস গ্যাস আছে, দেখো ছক ভাইয়া মনে যেমনি পড়াই দিচ্ছি, একটু মনে ট্রাই করো, দেখো সহজে করতে পারবে, এই ছক কঠিন লাগবে না, ছক কঠিন লাগবে না। আচ্ছা, বায়ু তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা আমরা যদি চিন্তা করি, কার্বন ডাই অক্সাইড গ্যাস, এই যে কার্বন ডাই অক্সাইডটা আছে, কার্বন ডাই অক্সাইড সবচেয়ে প্রধান, এর জন্য সে 50% নিয়ে গেছে, বাকি সবগুলাই মিলা কত পার্সেন্ট, 50% হবে, বাকি সবগুলাই মিলে কত হবে, 50%। চলো সহজ লাগে করি, দেখো জল একটা, বাষ্প একটা, 2টা জিনিস আর 2, নাইট্রোজেনের যোজনী কত, 5 হয়, এর জন্য 5। দেখো ওজন 8, উচ্চারণ মিলছে কিনা, ওজন 8, ওজন 8, ওজন 8, ওজন 8। আচ্ছা, এরপর আসলে মিথেন, মিথেন যেখানেই থাকবে, মিথেন যেখানে থাকবে সেখানে 9 ইউজ থাকবে, 9 থাকে। যেমন প্রাকৃতিক, বলতো প্রাকৃতিক গ্যাসে মিথেনের মান কতটুকু, কতটুকু, এটা তোমার 2 জায়গায়, এই চ্যাপ্টারে একটা ভ্যালু, আর প্রাকৃতিক গ্যাসের চ্যাপ্টারে হবে আবার আরেকটা ভ্যালু, বলতো 2টা ভ্যালু একটু বলো কত কত হয়, একটু কমেন্ট করো, যারা পারে একটু কমেন্ট করবো। তাহলে মিথেন হচ্ছে 19, আবার C16, CFC তাহলে কত হয়, 16 হয়। আবার আমার সাথে জল আর বাষ্প, তাহলে 2টা জিনিস 2, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেনের যোজনী 5, তাহলে 5%। ওজন 8 ওজন, উচ্চারণ মিলছে, C16 মোটামুটি উচ্চারণ মিলে, C16, আর মিথেন মানেই কত, 9 থাকবে, তাহলে এটা 19। তাহলে মিথেন আর হচ্ছে, হ্যাঁ 93 থেকে 63 থেকে হচ্ছে 98%, হ্যাঁ এটা ভালো কথা, এটা প্রাকৃতিক গ্যাসের পরিমাণ। আরেকটা আছে 95 থেকে, হ্যাঁ 95 থেকে, এটাও সঠিক, ইমরান হোসেন, এটা বলো 95 থেকে কত, 95 থেকে, 2টাই সঠিক। এই চ্যাপ্টারে 95, হ্যাঁ এই চ্যাপ্টারে দিয়ে আছে 95 থেকে 99 পর্যন্ত, ঠিক আছে। আর লাস্ট চ্যাপ্টারে দিয়ে আছে যে কত, 93.63 থেকে কত 98 পর্যন্ত, ঠিক আছে। 2টাই তথ্য সঠিক,
তো দুইটাই আমরা একটু মাথায় রাখার ট্রাই করবো। ডাইপোল মোমেন্ট দ্বারা কোশ্চেন, এটা তো আজকে ইয়ের কোশ্চেন বুঝিয়ে দিছি, আজকের ইয়ের কোশ্চেন প্রশ্ন সলভের কোশ্চেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রশ্ন সলভ কোশ্চেন আমি করছি, ওই গ্রুপে যায় দেখবা ক্লাস, ওখানে যায় পেয়ে যাবে, ডাইপোল মোমেন্টের কোশ্চেন করে দিছি। আচ্ছা পাশের এটা লেস ইম্পর্টেন্ট, বাট তারপরে একটু দেখতে পারি অ্যাটলিস্ট কোনটার ক্ষমতা সবচেয়ে বেশি। সবচেয়ে ক্ষমতা দেখো কার্বন ডাইঅক্সাইড লং ধরছো, কার্বন ডাইঅক্সাইড এসে মিথেন 25 গুণ বেশি, ওটা ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ক্ষমতা হচ্ছে পাওয়ারফুল কত? 15,000 গুণ। কোনটা? সিএফসি। সিএফসি সবচেয়ে পাওয়ারফুল ক্ষতিকর দিক দিয়ে, সে অল্প আছে 16%, কিন্তু ক্ষতিকর কি সবচেয়ে বেশি, ক্ষতিকর কি সবচেয়ে বেশি। বুঝতে পারছি? আচ্ছা ক্লিয়ার? আর বাকিগুলো হালকা করে তুমি একটু দেখতে পারো, অতটা ইম্পর্টেন্ট না, হালকা করে একটু দেখতে পারো। আচ্ছা উচ্চ বায়ু বৃদ্ধির কারণ হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং। এই যে লাস্ট ইয়ারে যে 22-23 এর থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে, এর থেকে কোশ্চেন আসছে, এইখান থেকে কোশ্চেন আসছে, ভাবা যায়। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি, সেটা 50% পড়ছি আমি, তারপরে আমি কিছু করার নাই, আমি জাস্ট তোমাদেরকে দাগাই দিচ্ছি, ঠিক আছে, এগুলো আমি বুঝাচ্ছি যে হাতে যারা কোশ্চেন আসে কেমনে আসে, জাস্ট এর জন্য পড়ানো। এখন ভাই বোন আমি তুমি তো এগুলো নিজে পড়তা না, আমি যার কারণে এগুলো পড়াই দিচ্ছি, ভিতরে ভিতরে কিছু কথা যেন তোমার মাথায় থাকে, তুমি যেন পড়ো, এর জন্য যেন কোশ্চেন আসে, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির কারণগুলো একবার রিডিং দিবা, যে কারণগুলো আছে, ঠিক আছে, এটা রিডিং অত ইম্পর্টেন্ট না, ঠিক আছে, বাট বৃদ্ধির ফলে কি কি হয় সেগুলো যাবে দেখি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা 50 সালের মধ্যে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বৃদ্ধি পায় এত ppm হতে পারে, গড় তাপমাত্রা এত বৃদ্ধি পাবে, এইটা একটু দেখো, ঠিক আছে, 50 সালের, ঠিক আছে, এটা দেখো তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, 3 বৃদ্ধি পাবে, এটা ইম্পর্টেন্ট মিথেনের জন্য, ঠিক আছে, এই কোশ্চেন আসছে। আচ্ছা মিথেনের ক্ষেত্রে আমরা জানি কত পার্সেন্ট জানি ছিল 19%, মিথেন কত পার্সেন্ট? 19%, এটা পড়ছি, তাই না? এই যে বৃদ্ধির হার কতটুকু ঘটছে? 1.2%, এটা একটু বলবো, বৃদ্ধির হার 1.2% ঘটছে, আর তুলনায় কত? 25 গুণ, এটা দেখবা, ঠিক আছে। আচ্ছা মিথেন বৃদ্ধির কারণ দরকার নাই সিএফসি, ঠিক আছে, সিএফসি সিএফসি তো আমরা জানি কত পার্সেন্ট জানি, সিএফসি 16%, তাই তো, সিএফসি 16%। কে ক্ষমতা হচ্ছে 15 থেকে 20,000 গুণ, এটা আমরা দেখছি। মন্ট্রিল প্রটোকলটা একটু হালকা রেঞ্জ দিতে পারো, কিন্তু এটা বৃদ্ধির কারণ, ঠিক আছে, এটা বৃদ্ধি, সিএফসি বৃদ্ধি কতটুকু হয় সেটা দেয়নি, সো দরকার নেই। ওজন গ্যাস, ওজনটা আমরা পড়বো, ওজন 8%, বৃদ্ধি কতটুকু হয়েছে? বাচ্চি গড়ের বৃদ্ধির হার হচ্ছে কত? আমি বলছিলাম ওজনে 3 আছে, তো এটা কত হবে? 0.4। বৃদ্ধির কারণ এতটা পড়ার দরকার নেই। নাইট্রাস অক্সাইড গ্যাস, এটা আমরা পড়বো, কতটুকু জানি হয়? 5% হয়, নাইট্রোজেনের যোজনী কত? 5। বার্ষিক গড় বৃদ্ধি এটা আসছে, এই যে নাইট্রোজেনের 2 আছে, এর জন্য কত হবে? 0.2 থেকে 0.3% পর্যন্ত হয়, ঠিক আছে। আচ্ছা বিগত 50 বছরে গ্লোবাল তাপমাত্রা বাড়ছে কতটুকু? 0.6 ডিগ্রি হারে বাড়ছে, সো এটা একটু পড়ে রাখবো, এটা একটু কি পড়ে রাখবো, এই প্যারাটা একটু পড়বা, এই প্যারাটা পড়বা, ঠিক আছে। বসি আসলে কিছু করার নাই, এটা বুঝছো, এটা কিছু করার নেই, এটা আমরা আগে পড়া নাই, এটা পড়বা, এটা পড়বা, করণীয় দরকার নেই, না এখানে কিছু দরকার নেই, হ্যাঁ এটা পড়বা, এটা একটু পড়বা। পৃথিবী পৃষ্ঠে আপাতত সূর্যরশ্মি প্রায় 34% ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায়, ঠিক আছে, এটা একটু দেখবা। 42% শোষিত হয়, এটা একটু সুন্দর করে পার্সেন্টেজটা করে দিবা। আচ্ছা এরপর আসো সিএফসি ও ওজোন স্তর ক্ষয়, সিএফসি ও ওজোন স্তর ক্ষয়, সিএফসি ও ওজোন স্তর ক্ষয়, এটা যদি আমরা একটু পড়ি, গ্রহসারের বইটা প্রথম পত্র থেকে এটা পড়ে দিবেন, ওজোন স্তর বা সিএফসি যে ব্যাপারটা আছে, হ্যাঁ এটা একটু পড়বো, ওকে। ওজোন স্তর সম্পর্কে আমরা যদি একটু বলি, ফোরম্যান সর্বপ্রথম ধারণা দিয়েছিল ওজোন স্তর পাতলা কেন হয়ে গেছে, ঠিক আছে, বা ওজোন স্তরে ছিদ্র হয় সেটাকে ওজোন গহ্বর বলা হয় বা ওজোন ছিদ্র বলতেছি, সেটা মেইন রিজন হচ্ছে সিএফসি। মেইন রিজন কি? সিএফসি। এই যে ওজোন স্তর ছিদ্র হচ্ছে, এই ছিদ্রটা পরিমাপ করা হয় ডিইউ দ্বারা, ঢাকা ইউনিভার্সিটি দ্বারা, কি দ্বারা? ঢাকা ইউনিভার্সিটি না, ডবসন দ্বারা পরিমাপ করা হয়।
এখন দুইটা অঞ্চল আছে, একটা মেরু অঞ্চল আর একটা হচ্ছে কি নাতিশীতোষ্ণ অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চল বা মেরু অঞ্চল, একটা নাতিশীতোষ্ণ অঞ্চল। এই নাতিশীতোষ্ণ অঞ্চল আর হচ্ছে কি এই যে ক্রান্তীয় বা উপমেরু অঞ্চল, এই যে দুইটা অঞ্চল আছে, ঠিক আছে? তাহলে একটা, দুইটা, তিনটা অঞ্চল, টোটাল কয়টা অঞ্চল? তিনটা অঞ্চল, তিনটা ভ্যালু আছে। কয়টা ভ্যালু আছে? তিনটা। সবচেয়ে ভ্যালু বেশি কোনটা? নাতিশীতোষ্ণ অঞ্চল। সেটা কত? 350 ডিইউ ডাবসান। ক্রান্তীয় অঞ্চল আর মেরু অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল আর মেরু অঞ্চল, আমরা জানি মেরু অঞ্চলে সবসময় জি এর মান বেশি ছিল, পড়ছি কিনা আমরা? মেরু অঞ্চলে জি এর মান বেশি, তাহলে ডবসানের মান মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, কত? 450। তাহলে ক্রান্তীয় অঞ্চলে সবচেয়ে কম 250, আর এর মাঝামাঝি কি হবে? নাতিশীতোষ্ণ অঞ্চল 350, বুঝছি কিনা? আবার আমরা জানি কি মেরু অঞ্চলে সবসময় বেশি হয় জি এর মান বা ডাবসানের মানও বেশি হয়, 450 সবচেয়ে বেশি। তাহলে ক্রান্তীয় অঞ্চলে সবচেয়ে কম হয়, সেটা কত? 250। আর নাতিশীতোষ্ণ অঞ্চলে মাঝামাঝি, সেটা হচ্ছে কত? 350, বুঝছি? আর সুলেমান কি বলছে? উদস্তর ক্ষয়ের জন্য মেইন দায়ী হচ্ছে ক্লোরিন। কি দায়ী? ক্লোরিন, ঠিক আছে? আচ্ছা, এইগুলো একটু দেখে রাখবা। আচ্ছা, সিএফসি এর কথা সর্বপ্রথম কে বলছে? এই যে মলিনা আর হচ্ছে কি শেরন রোনাল প্রতিষ্ঠা করেন যে ক্লোরোফ্লোরোকার্বনের কারণে, বা এই ক্লোরোফ্লোরোকার্বনের যে ক্লোরিনটা আছে সেটার কারণে মেইনলি হচ্ছে কি হয়? উদস্তরটা ধ্বংস হয়। সো এই ব্যাপারগুলো একটু দেখে রাখবো। এই যে সিএফসি জিনিসটা কি? সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, যেটা ট্রেড নাম কি? একটু বলো তো, কমেন্ট করো তো, ট্রেড নাম কি? ক্লোরোফ্লোরোকার্বনের ট্রেড নাম কি? চলো এবার সংকেতগুলো বের করা যদি আমরা শিখি। সিএফসি 11, 12 যাই থাকুক না কেন, যে কোনো সংকেত যদি থাকে, 12, 100, 14 যাই থাকুক না, যে কোনো সংকেত, এটা বের করে নিও। আমি জানি সবাই জানো 90 প্লাস তার সাথে যা যত আছে, এটা আমি উল্টাটা দেখাবো তোমাদের, ঠিক আছে? 11 যোগ করবো, যোগফল যেটা আসে 101, তাই তো? সেটার নিচে নিচে আমরা কি বসাবো? CHF, এটা সূত্র হচ্ছে CHF, বেশ ভালো যাবে, হ্যাঁ? CFC না, সূত্র কি? CHF, সূত্র কি? আসিফ তালুকদার, গুড ফ্রেন্ড। CHF কি হয় সূত্র? CHF। তাহলে এখন দেখো আমরা জাস্ট সংকেতটা লিখবো। CFC মানে কি জানি? ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন, তাই তো? আচ্ছা, তাহলে সি একটা আছে, একটা লিখছি, এইচ নাই একটা, ফ্লোরিন কয়টা আছে? একটা। বাকি তিন হাত কি বলবে? আমরা জানি কার্বনের যদি সারা জীবন চান, বাকি তিন হাতে কি আসবে? ক্লোরিন, ফ্লোরিন লিখছি, কার্বন লিখছি, আরেকটা কি আছে? ফ্লোরো। তাহলে বুঝাই যাচ্ছে আরেকটা আছে ক্লোরো, বাকি তিন হাতে ক্লোরিন বলবে। তাহলে বুঝাই যাচ্ছে এটা সংকেতটা হচ্ছে কি? CFCl3। তাহলে জাস্ট আমরা এইভাবে আমরা জানি বিশ্বাস সবগুলো বের করতে পারবো। আচ্ছা, তাহলে 114টা একটু বের করো তো, সংকেতটা কি? 14টা বের করো তো। আচ্ছা আচ্ছা, আরেকটা আমরা যদি বের করি, যারা পারি তারা বের করবো। CFC, যারা 14টা বের করো, যারা পারি তারা 14টা বের করো। CFC 12, আমি 12টা দেখাই, 14টা বের করো। তাহলে কত যোগ করবো এটার সাথে? 90 প্লাস হচ্ছে 12 সমান সমান 103। একটা 103 সমান কত? 100। আচ্ছা, 103। তাহলে CHF। তাহলে কার্বন কয়টা আছে? একটা কার্বনের জৈব রসায়ন, একটা কার্বনের হাত হচ্ছে 4। হাইড্রোজেন 0 নাই। ফ্লোরিন কয়টা আছে? 3টা, একটা, দুইটা, 3 কেন? একটা 2 হবে, 102, ঠিক আছে? 102। তাহলে ফ্লোরিন কয়টা হবে? 2টা। ফাঁকা হাতে ফ্লোরিন লিখছি, কার্বন লিখছি, কোনটা লিখে নেই? ক্লোরিন লিখে নেই, ফাঁকা হাতে ক্লোরিন বলবে। তাহলে বুঝাই যাচ্ছে সংকেত হচ্ছে CF2C, C2F4Cl2। গুড। এখন কোশ্চেন হচ্ছে, তোমার কাছে দেয়া থাকলে হচ্ছে এইটা সংকেত, তোমার কাছে চাইলে কিন্তু উল্টা চাইলাম, বলতো উল্টাটা চাইলাম, তাই সেই ক্ষেত্রে তুমি বের করতে পারবে কিনা? এটা নাই, CFC 11 12 নাই, তোমাকে সংকেত দিয়ে বলছে এটা CFC কত, সেই ক্ষেত্রে কেমনে বের করবো? দেখো ভাই, এটাও ট্রিক শিখিয়ে দিচ্ছি, জাস্ট উল্টা ভাবে যাবো আমরা। দেখো একটা সংকেত, যে কোনো একটা সংকেত, ধর এইটার কথা, কার্বন আছে কয়টা? কার্বন আছে কয়টা? একটা, তাহলে আমরা লিখবো 1। হাইড্রোজেন আছে, মানে সূত্র কিন্তু এই CHF, এই সূত্র অনুসারে বসাই দিই। কার্বন আছে কয়টা? একটা। হাইড্রোজেন নাই, তার মানে 0। F কয়টা আছে? F 2টা, তাহলে হচ্ছে 2। বুঝছি কিনা? বাদ দিব কত? -90। উল্টা পথে যাচ্ছি, তাহলে কত বাদ দিলে? 90 বাদ দিলে 112। তাহলে ধর এটা সূত্র কি জানি? CHF, জাস্ট বসাই যাবো। কার্বন একটা আছে, একটা,
হাইড্রোজেন আছে নাই, 0। ঠিক আছে, ফ্লোরিন আছে কয়টা, একটা। বুঝছি কিনা? তাহলে কি হবে, সূত্রের -90 সমান কত হবে, 11। বুঝছি কিনা? সমান কি হবে, 11। কিভাবে বের করবো, উল্টা পথেরটা বের করলাম। যদি কোনো সংকেত দিয়ে আসে তোমার কাছে বলে এটা সিএফসি কত, সেই ক্ষেত্রে তুমি এইভাবে কিন্তু বের করতে পারো। পারবো কিনা? পারবো। এই ছক দেখো 20 সালে আইছে, 17 সালে আইছে, 16 সালে আইছে, লাস্ট ইয়ারে আইছে, প্রত্যেক বছরই আসে এখান থেকে। তাহলে সংকেত গুলা খুবই সুন্দর ভাবে করতে হবে, সিএফসি টা খুবই সুন্দর ভাবে করতে হবে। তো এই যে সিএফসি গুলো আছে, এগুলো কোনটা কি ব্যবহার করা হয়, 11 শুরু হয়েছে, শুরুতে তো নরম থাকবে, পরে কি হয়ে যাবে, 12 যেহেতু আসছে, তাই না, 12 আসলে তখন একটু কি কঠিন প্লাস্টিক ফোম হয়ে যাবে, একটু কঠিন কঠিন জায়গায় ব্যবহার করবে। ঠিক আছে, বুঝছি কিনা? আচ্ছা, যখন 113 আসছে তখন বুঝাই যাচ্ছে এটা আরো বেশি হয়ে গেছে, তখন এটা কি খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা গ্রিস, গ্লু ও বিভিন্ন ইলেকট্রিক সার্কিটের শোল্ডার ধুয়ে নেওয়ার কাজে ব্যবহার করা হয়, যে কোনো ধোয়ার কাজে ব্যবহার করা হয়। ইলেকট্রিক সার্কিট, গ্রিস, গ্লু মানে তেল চর্বি ধোয়ার ক্ষেত্রে তুমি সিএফসি 113 ইউজ করতে পারো। এটা কি কঠিন প্লাস্টিক ফোম, এটা নরম প্লাস্টিক, আবার ছোটটা প্রথম নরম ছিল পরে কঠিন হয়েছে। রেফ্রিজারেন্ট, ফ্রিজার সবগুলো ইউজ করা, এটাও এয়ার কন্ডিশন রেফ্রিজারেন্ট ইউজ করা, এটা পড়া কিছু নেই। তাহলে কোনটা করবো আমরা, এই নরম ফোম, এটা হচ্ছে কঠিন ফোম। ঠিক আছে, আর এটা কি বিভিন্ন ধোয়ার কাজে ব্যবহার করা হয়, ধোয়া মানে গেল না, ধোয়া পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। তাহলে সিএফসি পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। বইয়ের বাইরে আসলে সমস্যা কি, পারবো না, বইয়ের বাসা আসতে পারবো না, এগুলা যেটাই আসুন না, 120 বললো সমস্যা কি, করবা। আচ্ছা, এর থেকে কোশ্চেন আসে, যেমন এই যে এটা দেখা গেল কোশ্চেন, ঠিক আছে, 21 কোশ্চেন। সিএফসির জীবনকাল তো 100, এই সিএফসির জীবনকাল কত, সেটা হচ্ছে 2 থেকে 10 বছর। ঠিক আছে, 2 থেকে 10 বছর। গ্রুমসারের বইয়ের এই পার্টটা পড়বা, গ্রুমসারের বইয়ের থেকে এই পার্টটা পড়বা। ঠিক আছে, আচ্ছা, এইটুকু খুব ইম্পর্টেন্ট, এই যে লাস্টের পার্টটা। ঠিক আছে, যে অগ্নি নির্বাপক রূপে কে ব্যবহৃত হয়, হ্যালোজ। ঠিক আছে, যেমন এই যে বিসিএফ, এই সংকেতটা খুব ইম্পর্টেন্ট, সংকেতটাকে আগেও বলছি, আবার একটু বলে দিই। ঠিক আছে, সংকেতটাকে আমরা লিখবো বিসিএফ, কার্বন, তারপরে কি আমরা লিখবো ক্লোরিন, কার্বনের পরে আমরা হ্যালোজেন গুলো প্রথমে কি জানি, ফ্লোরিন, তারপরে কি জানি ক্লোরিন, তারপরে ব্রোমিন। ব্রোমিনের 2 হবে, জাস্ট এই যে সংকেত উল্টা পাল্টা আছে না, পড়লে ভুলে যাবো না, এখন যেগুলো বলবা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, শেষে 2 হবে। এটা একটু ঠিক খাতায় করতে হবে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, শেষে কি হবে, 2 হবে। কীটনাশক রূপে কোনটা ব্যবহৃত হয়, মিথাইল ব্রোমাইড ব্যবহৃত হয়। কোনটা ব্যবহৃত হয়, হ্যাঁ ব্যবহৃত হয়। তাহলে বাকিগুলো একটু এগুলা নিজের একটু দেখবা। ওকে, এসিড বৃষ্টির প্রতিকার একটু দেখে ফেলে, যেহেতু আছে সামনে দেখে ফেলে। আচ্ছা, এসিড বৃষ্টি ও এর প্রতিকার, এসিড বৃষ্টি ও এর প্রতিকার। আচ্ছা, এসিড বৃষ্টি নর্মাল যে বৃষ্টিটা আছে, আমাদের নর্মাল যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানিতে কার্বনিক অ্যাসিড থাকে, H2CO3। আর নর্মাল বৃষ্টির পানিতে তোমার হাত পা কি পড়ে যায়, তুমি কি সুন্দরী হয়ে যাও বা সুন্দর হয়ে যাও, এসিড পড়লো ধরো তোমার হাতের ওপর, তাহলে কি হবে, সাদা চাপড়া বের হয়ে যাবে, তাহলে সুন্দরী হয়ে যাও, তাই না? নর্মাল বৃষ্টিতে এরকম হয় না। তার মানে বুঝাই যাচ্ছে এই যে কার্বনিক অ্যাসিড নর্মাল বৃষ্টির পানিতে থাকে, যেটা কোনো ক্ষতিকর না, এটা দুর্বল অ্যাসিড। এটা কি অ্যাসিড, দুর্বল অ্যাসিড। আর নর্মাল বৃষ্টির পানির পিএইচ হচ্ছে 5.61, 5.61। এটাই আসলে পরীক্ষায় যাহা কিন্তু সহজ কোশ্চেন আসে। বাট এসিড বৃষ্টি কখন, যখন 5.6 এর কম হবে, 5.6 এর বেশি হলে তখন নর্মাল বৃষ্টি, কম হলে সেই বৃষ্টিকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো এসিড বৃষ্টি। যে কম হইলে সেটা হচ্ছে এসিড বৃষ্টি। ঠিক আছে, এখন এসিড বৃষ্টি মূলত 3টা অ্যাসিড থাকে। কয়টা অ্যাসিড, 3টা, সালফিউরাস, এই যে 3, রাস, রিক আর নাইট্রিক অ্যাসিড। তার মানে অক্সাইড থাকে কয়টা, 2টা অক্সাইড থাকে, একটা সালফার ডাইঅক্সাইড আর একটা নাইট্রোজেন অক্সাইড, বাচ্চা কাছে এই যে একটা প্রবলেম আছে, কিন্তু দেখো লেখা NOx, নাইট্রোজেন অক্সাইড বলতে তুমি একটা ভেবে তাহলে তো হবে না, বা নাইট্রোজেনের সবটি ভেবে তাহলে হবে না। NOx বলতে x এর ভ্যালু কি কি বসাইতে পারো, তাহলে এই যে N, এই যে O 1 বসাইতে পারো, তাহলে নাইট্রিক অক্সাইড। N এর ভ্যালু 2 বসাইতে পারো, NO2। তার মানে শুধুমাত্র এই 2টা অ্যাসিড বৃষ্টি তৈরি করে, আর কোন অক্সাইড গুলো তৈরি করে না। ভাই কেন তৈরি করে না, আর কি কি অক্সাইড আছে, N2O3, N2O5 আর একটা N2O, এই 3টা।
এই তিনটা সবগুলোর মধ্যে নাইট্রোজেনের দুই আছে। তোমার শর্ত যে নাইট্রোজেন তো দুই থাকা যাবে না, প্যাচ বাজানো যাবে না, বুঝতে পারছি? তাহলে কি সালফার ডাইঅক্সাইড হলো সমস্যা নেই, মানে সালফারের অক্সাইড আর নাইট্রোজেন কোন দুইটা? এই দুইটা। জাহাঙ্গীরনগর কিন্তু দিয়ে দেবে এরকম দুইটাই অপশন দিতে পারে। তাহলে এটা দিল, এই তিনটারে দিল, দিয়ে নিচে বললো সবগুলা, নিচে বললো কি তিনটা অপশনের সবগুলো বললো। তখন তো তুমি খালি একটা জায়গায় খেয়াল বা প্যাচ বাজাইতে পারো, এটা ক্লিয়ার করে রাখবে। সালফিউরাস অ্যাসিড, এই যে জাহাঙ্গীরনগর 20 কোশ্চেন আসছে। কি কোশ্চেন আসছে? এই যে বিক্রিয়াটা কিভাবে হয়েছে, এই যে বিক্রিয়াটা করতে হবে, পানির সাথে এসিড, বৃষ্টি তো পানি থাকে, সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করছে, তাহলে কি হবে? সালফার ডাইঅক্সাইড ছোটটা তাহলে হচ্ছে আস অ্যাসিড হয়েছে, ঠিক আছে? কি হয়েছে? আস অ্যাসিড হয়েছে। যদি বড়টা বিক্রিয়া করতো সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড হইতো, যদি এখানে SO3 হইতো, একবারে ডিরেক্ট কি হয়ে যেত বলতো? সালফিউরিক অ্যাসিড হয়ে যেত, বুঝতে পারছি? আচ্ছা, তারপরে সালফিউরাস অ্যাসিডের সাথে আবার পানি বা পারক্সাইড বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড হয়েছে। বিশেষ করে এই যে বিক্রিয়াটা আসছিল তোমার জাহাঙ্গীরনগরে, ঠিক আছে? তাহলে খুবই ইম্পর্টেন্ট, এটা দেখবা। তাহলে সালফার ডাইঅক্সাইড ডাইরেক্ট হয় সালফার ট্রাইঅক্সাইড হয়, এই সালফার ট্রাইঅক্সাইড অক্সাইডের সাথে বা পানির সাথে বিক্রিয়া করে, যেটা আমি বললাম সেম বিক্রিয়া, জাস্ট এখানে যদি কি থাকতো সালফার ট্রাইঅক্সাইড ঠিক, তাহলে সালফিউরিক অ্যাসিড হইতো, যেটা এটা দিয়েছে। তাহলে নাইট্রিক অ্যাসিড কেমন হয়েছে দেখো, কোন অক্সাইড গুলো হবে? শুধুমাত্র এইটা আর কোনটা জানি বলছি, এই দুইটা। তাহলে কি বুঝতে তারা এই দিয়ে আছে অক্সাইড এত আর এত সাথে বিক্রিয়া করে, ওজনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন পেন্টঅক্সাইড উৎপন্ন করে, সেটা পরে পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। কিন্তু তুমি বলতে পারো ভাই কোনগুলো ইম্পর্টেন্ট, তোমার জন্য শুধুমাত্র প্রথম বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। এইটারও প্রথম বিক্রিয়া, এইটারও প্রথম বিক্রিয়াটা। সেকেন্ড বিক্রিয়া, এই বিক্রিয়া আসবে না, এটা আসবে না, সেকেন্ডটা আসবে না, প্রথমটা জাস্ট জানবা, জাস্ট প্রথমটা জানলেই হবে, বুঝতে পারছি? এগুলো একটু দেখো যে শিল্প এলাকায় অ্যাসিড বৃষ্টির ফলে পিএইচ এত হয়ে যেতে পারে, ঠিক আছে? সুইডেনে এগুলো একটু হালকা করে রিডিং দিও, ঠিক আছে? আচ্ছা, অ্যাসিড বৃষ্টির ফলে ক্ষতিকর প্রভাবটা কি? অ্যাসিড বৃষ্টির ফলে ক্ষতিকর প্রভাবগুলো কি হয়? আচ্ছা, অ্যাসিড বৃষ্টির ফলে সব ক্ষতি হবে, কিন্তু তাজমহল পর্যন্ত ক্ষতি হয়ে গেছিল, মাছের হ্যাচারি মেচারি গুলো সব নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সব ক্ষতি হয়ে যাবে, তাই না? ক্ষতি হয়ে এগুলো পড়া গেছিল, এগুলো রিডিং দিবা, এগুলো আমি পারবো না। আচ্ছা, এখন আসো অ্যাসিড বৃষ্টির প্রতিকার গুলো, এটা আমরা একটু দেখতে পারি। প্রতিকার গুলো দিবে অ্যাসিড বৃষ্টি, অ্যাসিডের প্রতিকার করার জন্য খার দিবা, শেষ। কি দিব আমরা? খার ইউজ করবো, শেষ। তাই আর কিছু লাগবে না। এখন আসলে গুরুত্বপূর্ণ যেটা, একটু এই দ্বিতীয় পদ্ধতি, প্রথম পদ্ধতি খার দিব আমরা, দ্বিতীয় পদ্ধতি একটু দেখতে পারি আমরা, সেটা হচ্ছে এই যে সালফার ডাইঅক্সাইড গ্যাসের কারণে হচ্ছে বা নাইট্রোজেন অক্সাইড গ্যাসের কারণে হচ্ছে, এটাকে মুক্ত রাখবো আমরা। মুক্ত কেমনে রাখবো? এই নাইট্রোজেনকে মুক্ত করার জন্য নাইট্রোজেন কনভার্টার ইউজ করা হয়, কনভার্টার। আর সালফার ডাইঅক্সাইডকে মুক্ত করার জন্য আমরা এফডিজে প্ল্যান্ট ইউজ করি, ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। কি বলা হয় এটাকে? ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। এই ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন বা এফডিজি প্ল্যান্ট। ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন, ফ্লু মানে প্রবাহিত করা হয় কাকে? সালফার ডাইঅক্সাইড গ্যাসটাকে। কার মধ্যে? সালফার ডাইঅক্সাইড একটা অধাতু অক্সাইড কি ধর্মী? অম্লধর্মী, অম্ল। তার একটা ক্ষারের মধ্যে প্রবাহিত করা হয়, কার মধ্যে? অম্লকে একটা ক্ষারের মধ্যে, মেইনলি হচ্ছে চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে দিয়া কাকে? এই সালফার ডাইঅক্সাইডকে পাঠানো হয়। সালফার ডাইঅক্সাইড তুমি পাঠানো, যার ফলে এই সালফারটা দূষণ মুক্ত হয়ে যাবে। তাহলে সালফারকে দূষণ মুক্ত করা হয় ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন, আর আমরা নাইট্রোজেনকে দূষণ মুক্ত করবো কি? কনভার্টার দ্বারা। কি দ্বারা? ক্যাটালাইটিক কনভার্টার দ্বারা, বুঝতে পারছি? ক্যাটালাইটিক কনভার্টার দ্বারা। ক্লিয়ার? তাহলে দেখো, এই যে সালফার ডাইঅক্সাইড বা ফ্লু গ্যাসটাকে আমরা চুনা পাথরের মিশ্রণের মধ্যে পাঠাই, এটা শোষিত হবে, এটাকে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন বলা হয়। যে এই যে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে সালফারের বিক্রিয়া করাইছি, ক্যালসিয়াম সালফেট আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, ঠিক আছে? যেটা পরে আবার অক্সিজেন পানির সাথে বিক্রিয়া করে, যেহেতু অ্যাসিড বৃষ্টির কথা বলতেছি, এই ক্যালসিয়াম সালফেট ডট 2 অনু পানি, এটার নাম হচ্ছে জিপসাম। কি নাম? জিপসাম। তাহলে জিপসাম তৈরি করা কোন প্রসেসে? বলতো ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন প্রক্রিয়া। এটা গুরুত্বপূর্ণ একটা কথা আছে, এটাই যে ড্রাই ওয়াল তৈরিতে ব্যবহৃত হয়, শুষ্ক ওয়াল তৈরিতে বা ড্রাই ওয়াল তৈরিতে ব্যবহার করা হয়। একটু এটা দেখে রাখবা, ঠিক আছে? বিক্রিয়া এগুলা তো লাগবে না, দরকার নাই, এগুলো একটু জাস্ট জানবা। অটো এক্সিস্টিং এক্সাস্ট সিস্টেম, ঠিক আছে? বা ক্যাটালাইটিক কনভার্টার সিস্টেম। হ্যাঁ, এটা একটা আমরা পদ্ধতি, ক্যাটালাইটিক কনভার্টার সিস্টেম। কনভার্টার
ক্যাটালাইসিস মানে বুঝছো, এনজাইমেটিক কনভার্টার। এই যে এনজাইম দ্বারা এই কি ভ্যানাডিয়াম পেন্টক্সাইড বা প্লাটিনাম ইউজ করা যেতে পারে। প্লাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড দ্বারা এই যে নাইট্রোজেনটাকে নাইট্রিক অক্সাইডটাকে বা নাইট্রোজেন ডাইঅক্সাইডটাকে নাইট্রোজেনে পরিণত করে দিল। আর নাইট্রোজেন তো বায়ুর উপাদান, নাইট্রোজেন কি এর বিক্রিয়া করতে হবে না, জাস্ট জানলা যে ভ্যানাডিয়াম বা প্লাটিনাম এটা কাজ করে। নাইট্রোজেনটা কি বায়ুতে থাকে, বায়ুতে সবচেয়ে বেশি নাইট্রোজেন থাকে, এটা ভালো দিক। তাহলে নাইট্রোজেনে কনভার্ট করে দিলে এটা তোমার জন্য কি ভালো দিক। এর জন্য কি করা হয়, ক্যাটালাইটিক কনভার্টারটা ইউজ করা হয়, যেটা নাইট্রিক অক্সাইড বা এই যে অম্লধর্মী অক্সাইডটাকে কনভার্ট করে নাইট্রোজেনে রূপান্তর করে। বুঝতে পারছি? ক্লিয়ার? এই যে নাইট্রোজেন সবগুলো কি করতেছে, নাইট্রোজেনে রূপান্তর করতেছে। ক্লিয়ার? এটা একটু দেখা হবে। শেষ এসিড বৃষ্টি শেষ। এখন আসো অম্লক্ষার তত্ত্ব, এটা আমরা পড়বো, খুব ইম্পর্টেন্ট। 3 স্টার এটা 5 স্টার। আচ্ছা, এটা 5 স্টার। চলো তাহলে আমরা অম্লক্ষার তত্ত্ব, খুবই ইম্পর্টেন্ট। চলো একটু অম্লক্ষার তত্ত্বটা বলি। অম্লক্ষার তত্ত্ব আমি সবসময় বলি এটা আবলের তত্ত্ব। কার তত্ত্ব? আবলের তত্ত্ব। এই যে কোশ্চেন পেন্সে কি থাকে, মানে কোনটা থাকে না, পরে আসছিলাম এটা থাকে না। আচ্ছা চলো এই শিক্ষার তত্ত্বটা যদি আমরা বলি, আমরা কি বলছি, আবলের থিওরি। আবল কেন আবলের থিওরি? তাদের তত্ত্ব একই তত্ত্ব তারা বিভিন্ন বারবার দিয়েছে, একই তত্ত্ব 3 জন বিজ্ঞানী 3 ভাবে দিয়েছে। তাহলে আমরা সবাই এটি দেখবো। আবলের দ্বারা ফার্স্ট যে তত্ত্বটা আসছে সেটা হচ্ছে কি আরহেনিয়াসের তত্ত্ব। কি আরহেনিয়াসের তত্ত্ব। কার তত্ত্ব? আরহেনিয়াসের তত্ত্ব। কার তত্ত্ব? আরহেনিয়াসের তত্ত্ব। আচ্ছা, আরহেনিয়াসের তত্ত্বের ক্ষেত্রে ফার্স্ট শর্ত ছিল, শর্ত হচ্ছে জলীয় দ্রবণ হইতে হবে। কি জলীয় দ্রবণ? শর্তই হচ্ছে জলীয় দ্রবণ হইতে হবে। জলীয় দ্রবণ নামে লাগবে থাকবে না। এই আরহেনিয়াসের তত্ত্ব আরেকটা নাম হচ্ছে আয়নিক তত্ত্ব। হ্যাঁ, তত্ত্বটা কি আয়নিক তত্ত্ব বলা হয়। আরহেনিয়াস তত্ত্বকে কি বলা হয়? আয়নিক তত্ত্ব বলা হয়ে থাকে। তাহলে জলীয় দ্রবণে যে যৌগ H+ দান করে সে হচ্ছে কি অম্ল বা অ্যাসিড। সে হচ্ছে কি অম্ল বা অ্যাসিড। বুঝতে পারছি? আচ্ছা, যেমন একাধিক আমরা এই দেখতে পারি, উদাহরণ দেখতে পারি, বা আচ্ছা আমরা লিখে ফেলি যে যৌগ জলীয় দ্রবণে OH- গ্রহণ করে বা দান করে তার সে হচ্ছে ক্ষার। শর্ত কি জানি? জল হইতে হবে। তাহলে এই শর্ত মানে কারা? যেমন সকল অ্যাসিডের ক্ষেত্রে যদি আমরা উদাহরণগুলো দেখি, HCl, তারা তুমি জল দাও, ঠিক আছে, ভাঙবে H+ আর Cl-। তার মানে এরকম অ্যাসিড যুক্ত যেগুলো আছে তারা সবাই মানে সালফিউরিক অ্যাসিড মানবে, ঠিক আছে, ফসফরিক অ্যাসিড মানবে, সবাই মানবে, ঠিক আছে। তারপর কি কার্বনিক অ্যাসিড মানবে, CO3, সবাই মানে। কিন্তু এটার ব্যতিক্রম আছে, সবাই তো মানে না, ঝামেলা তো আছে। যেমন একটু আগে তুমি বলছো যে এই কার্বন ডাইঅক্সাইড এটা একটা কি অম্ল, সালফার ডাইঅক্সাইড একটা অম্ল, তারপরে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রোজেন পেন্টক্সাইড এগুলো একটা অম্ল। এইটার যে অম্ল, এরা সারা জীবন এদের গুতাইলে মারলে পিটলে কাটলে কোনোদিন এরা হাইড্রোজেন দিতে পারবে? H+ দিতে পারবে? পারবে না। তাহলে এরা এই তত্ত্বকে মানলো না। এরকম আর অসংখ্য জিনিস আছে যারা কি করতে পারে না, তার অম্লত্ব বা ক্ষারত্ব ব্যাখ্যা করতে পারে না। ক্ষারের ক্ষেত্রেও যাদের ক্ষেত্রে OH আছে তারা হচ্ছে অম্ল বললো, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এটা মানলাম। OH দিয়ে দান করতে পারবে জলীয় দ্রবণে, OH- সোডিয়াম। কিন্তু দেখো তো এই যে ক্যালসিয়াম অক্সাইড, ধাতু অক্সাইড কি ধর্মী? ক্যালসিয়াম অক্সাইড, ধাতু অক্সাইড ক্ষার ধর্মী, ধাতু অক্সাইড কি ধর্মী? ক্ষার ধর্মী। বা আমরা জানি সোডিয়াম কার্বনেট একটা ক্ষার। এরা সারা জীবন ট্রাই করলো OH- দিতে পারবে না। তাহলে এগুলো হচ্ছে তাদের কি ত্রুটি, তার আরহেনিয়াসের ত্রুটি বা আয়নিক তত্ত্বের ত্রুটি। তার মানে আয়নিক তত্ত্ব সবকিছু ভালোভাবে ব্যাখ্যা করতে পারে নাই, এর জন্য লেস ইম্পর্টেন্ট। বাট ফার্স্ট কিন্তু ধারণা এই শিক্ষা সম্পর্কে আরহেনিয়াসই দিয়েছেন। তাহলে এটাকে ঠিক করা যায় কিভাবে? তখন যে মানুষ চুরকাটাকে বুদ্ধি হয় বা মানুষের কপি করে মানুষ বড় হয়, তাহলে দেখো এটার কপি করে পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী আসে, সেটা হচ্ছে কি ব্রনস্টেড লাউলি। দ্বারা হচ্ছে কি ব্রনস্টেড
লাউরি হ্যাঁ, দুইজন বিজ্ঞানী, ব্রনস্টেড লাউরি, তারা দুজন বিজ্ঞানী দিয়েছে। যেমন আর্হিনিয়াস এই মতবাদটা দিয়েছে যে জলীয় দ্রবণে যারা H+ দান করে তারা হচ্ছে কি অম্ল। এখন তারা নোবেল প্রাইজ দিতে চাইছিল, গল্প আকারে বলি চলো তাহলে ভালো লাগবে, নোবেল প্রাইজ দিতে চাইছিল। তখন সাথে সাথে এই ব্রনস্টেড লাউরি তারা অবজার্ভ করছে যে আর্হিনিয়াসকে নোবেল প্রাইজ দিলে আমারও দিতে হবে, ওর চেয়ে আমি ভালো তত্ত্ব দিব। সে কি ভালো তত্ত্বটা দিছে, সে জাস্ট আমরা সবাই জানি না H+ যে কথা প্রোটন একই কথা, H+ যে কথা প্রোটন একই কথা। উনি জলমল বাদ দিয়ে বলছে যে যে যৌগ প্রোটন দান করে, কি দান করে, প্রোটন দান করে সে হচ্ছে কি অম্ল। বুঝছি কি? তাই এখন আর জল লাগতেছে না, এখন ক্ষেত্রে যে কোনো পজিটিভ গুলাই কিন্তু প্রোটন দান করতে পারে। তাহলে কিন্তু অ্যাটলিস্ট কিছুটা ব্যাখ্যা করা গেছে। তারপর কি যে যৌগ কি করে প্রোটন গ্রহণ করে, কি করে গ্রহণ করে, সে হচ্ছে কি ক্ষার। বুঝছি কি? সে হচ্ছে ক্ষার। যেহেতু প্রোটন নিয়ে সে কথা বলছে, এর জন্য এই তত্ত্বের আরেকটা হচ্ছে প্রোটনীয় তত্ত্ব। প্রোটনীয় তত্ত্ব খুবই ইম্পর্টেন্ট। প্রোটনীয় তত্ত্ব এই তত্ত্বের আরেকটা নাম আছে, সেটা আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসে, সেটা হচ্ছে অনুবন্ধী অম্লক্ষার তত্ত্ব। অনুবন্ধী অম্ল অনুবন্ধী অম্লক্ষার তত্ত্ব, এইটা হচ্ছে 5 স্টার দিয়ে আমরা বলি, এটাই হচ্ছে 5 স্টার বা এই টপিকটাই 5 স্টার। তাহলে অনুবন্ধী অম্লক্ষার তত্ত্বটা খুব ভালো করে করতে হবে। এটা কোন তত্ত্বের মধ্যে পড়ছে? ব্রনস্টেড লাউরি তত্ত্বের মধ্যে পড়ছে। তাহলে যে যৌগ প্রোটন দান করে তাকে অম্ল, যে যৌগ প্রোটন গ্রহণ করে তাকে আমরা ক্ষার বলবো। তাহলে চলো একটা উদাহরণ যদি আমরা দিই, যেমন এখানে আমরা দেখতে পারতাম যে অ্যামোনিয়া একটা ক্ষার, এটার ব্যাখ্যাও কিন্তু এ পারে নাই। তাহলে চলো এখানে যদি আমরা একটু দেখি ব্রনস্টেড লাউরি, একবার একটা লিখে দেখবো যেটা ব্রনস্টেড লাউরি অনুবন্ধী অম্ল সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলো একটা উদাহরণ দেখি। ধরো HCl, চলো পানি দিয়ে দেখি H2O। আচ্ছা তুমি জানো না কোনটা অ্যাসিড বা কোনটা ক্ষার, তুমি জানো না, আমার কথাগুলো শুনবা, তাহলে অনুবন্ধী অম্লক্ষার নিয়ে জীবনে টেনশন আসবে না। এই যে জাস্ট 2 মিনিট বা 5 মিনিট থাকো, ঠিক আছে, তাহলে দেখবা প্রবলেম হবে না। আচ্ছা এবারে তৈরি হয় কি, তৈরি হইলো ধরো H3O+, হাইড্রোনিয়াম আয়ন প্লাস হচ্ছে Cl-। দেখো হাইড্রোজেন আগে 2টা ছিল আর 3টা হয়েছে, তার মানে বুঝাই যাচ্ছে এইটা থেকে, এই হাইড্রোজেন থেকে এটা থেকে এটা তৈরি হয়েছে, এটা থেকে এটা তৈরি হয়েছে। আর এখানে ক্লোরিন ছিল যে, তার মানে এটা থেকে এটা তৈরি হয়েছে। এন্ড কোনটা কি, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো জলীয় দ্রবণ মধ্যে এখানে কোনো কিছু নাই। আচ্ছা এই যে HCl এ কি করছে, একটা H ত্যাগ করছে, আর একটা H গ্রহণ করছে। আমরা জানি H যেই কথা প্রোটন একই কথা, H+ যে কথা প্রোটন একই কথা। যেহেতু প্রোটন দান করছে সে, তার মানে এটা অম্ল। বা তুমি এমন জানতা H এর একটা অম্ল, এটা একটা অম্ল। তাহলে এটা যেহেতু গ্রহণ করছে, আগে ছিল 2টা হয়েছে 3টা, তাহলে ডেফিনেটলি এটা একটা ক্ষার, এটা একটা ক্ষার। এখন আসো যেটা আমরা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা একটু লিখি যে অনুবন্ধী সবসময় কি হয়। অনুবন্ধী সবসময় হয় উৎপাদ। অনুবন্ধী সবসময় কি হয়? উৎপাদ। একটা কথা বললে আর জীবনে অনুবন্ধী নেবে যাবে না। অনু সবসময় কি হবে? উৎপাদ হবে। অনুবন্ধী সবসময় উল্টা হবে। অনুবন্ধী সবসময় কি হবে? উল্টা। এই কথা জাস্ট মাথায় রাখবে, তাইলেই হবে। অনুবন্ধী সবসময় উৎপাদে হবে, আর অনুবন্ধী সবসময় নরমাল অ্যাসিড ক্ষার থেকে উল্টা হবে। নরমাল অ্যাসিড ক্ষার থেকে উল্টা হবে। আবার অনুবন্ধী উৎপাদ, অনুবন্ধী উল্টা, অনুবন্ধী উল্টা, অনুবন্ধী উৎপাদ, যেটাই বলো উৎপাদ উল্টা, অনু উৎপাদ উল্টা, অনু উৎপাদ উল্টা। তাহলে এইটা একটা অম্ল, এইটা একটা অম্ল, অম্ল থেকে কোনটা তৈরি হয়েছে? এই যে এইটা, তাহলে এটাকে আমরা বলতে পারি অনুবন্ধী ক্ষার। বুঝছি কিনা? আবার তাই অনুবন্ধী টার্ম বা অনুবন্ধী ওয়ার্ডটা সবসময় উৎপাদে হবে, সবসময় কই হবে? উৎপাদে হবে। তাহলে এইটা কি হবে? এটা যেহেতু ক্ষার ছিল, উল্টা মানে কি? এটা তাহলে অ্যাসিড হবে। তাহলে এটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। অনুবন্ধী অ্যাসিড, বুঝছি কিনা? আবার অনু মানে উৎপাদ, এই যে সব দুইটাই উৎপাদে আছে, অনুবন্ধী দুইটাই উৎপাদে।
অনু মানে উল্টা, উল্টা মানে কি এটা অম্ল ছিল, তাই এটা থেকে যেটা তৈরি সেটা ক্ষার হবে, এটা ক্ষার ছিল, এটা কি হবে, অম্ল হবে। আচ্ছা এখনো ক্লিয়ার হতে পারবে, চলো আরেকটা দেখি উদাহরণ, আরেকটা উদাহরণ দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো এবার দিলাম হচ্ছে অ্যামোনিয়া, তার সাথে দিলাম হচ্ছে পানি, H2 দিলাম, দিয়ে সেটা কি হলো, অ্যামোনিয়া থেকে তৈরি হলো NH4 প্লাস আর হচ্ছে কি OH মাইনাস। তাহলে এইবার কি হয়েছে, এখানে ছিল তিনটা, হয়েছে চারটা, তার এখানে ছিল কি কয়টা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, হয়েছে একটা হাইড্রোজেন, তার মানে ও একটা গ্রহণ করছে, বা ওর থেকে এটা হয়েছে, এটা থেকে এটা হয়েছে, আর এটা থেকে এটা হয়েছে, তাই তো। আচ্ছা এই যেহেতু একটা H প্লাস বা প্রোটন গ্রহণ করছে, তার মানে এটা হচ্ছে একটা ক্ষার, আর এই যেহেতু একটা দান করছে, তার মানে এটা হচ্ছে একটা অম্ল, এটা কি একটা অম্ল। তাহলে আমরা ক্ষারও চিনলাম, আমরা কি অম্ল চিনলাম, আমরা ক্ষারও চিনছি, আমরা কি অম্ল চিনছি, বুঝছি। এখন এটা থেকে তৈরি হয়েছে এইটা, এটা যেহেতু ক্ষার, তাই এটা কি হবে বলতো, অনুবন্ধী, উল্টা হবে, অনুবন্ধী, বলো এটা ক্ষার, তাই এটা কি হবে, অনুবন্ধী অম্ল, উল্টাটা। আর এটা যেহেতু অম্ল হয়েছে, তাহলে এটা কি হবে, অনুবন্ধী ক্ষার, বুঝছি কি, অনুবন্ধী ক্ষার। আবার অনু মানে উৎপাদ, সবসময় উৎপাদ অনুবন্ধী হবে, সবসময় উল্টা হবে এটা। এখন তুমি বলতে পারো আরেকটা জিনিস, যেটা তাহলে এদের তীব্রতা কেমনি পড়বো আমরা এখন। আচ্ছা আগে তীব্রতা পড়ে যাই। এখন তো দুইটা জিনিস শিখলাম, একটু খেয়াল করো, যদি দেখো পানি এইখানেও ছিল, পানি এইখানেও আছে, পানি একবার ক্ষার, এইখানে পানি কি অম্ল, তাহলে এইখান থেকে আমরা বলতে পারি পানি একটা উভধর্মী যৌগ, উভধর্মী যৌগ, পানি একটা কি অক্সাইড বলি নাই, কিন্তু উভধর্মী যৌগ বলছি, তাহলে পানি একটা উভধর্মী যৌগ। এক নম্বর এটা হচ্ছে আমরা একটা তথ্য পাইলাম, H2O পানি একটা কি উভধর্মী যৌগ, পানি কি উভ যৌগ। এই উভধর্মী যৌগের ইংলিশ কি বলো, পানি একটা উভধর্মী যৌগ। আর কে কে উভধর্মী যৌগ আছে, এইটাও তাহলে ভাইয়া ক্লিয়ার করে দেখবেন। সকল বাই যৌগ, সকল কি বলছি বাই যৌগ, এই পানির উভধর্মী যৌগের ইংলিশ বলো, সকল বাই যৌগ। বাই যৌগ বলতে কারা, বাই মানে হচ্ছে তো, বাই মানে হচ্ছে বাই কার্বনেট, বাই সালফেট, বাই ফসফেট, বাই সালফাইড, মানে কি, তাহলে এইটাই যারা আছে সবাই হচ্ছে উভধর্মী যৌগ, সবাই কি উভধর্মী যৌগ। আরো সহজ ভাষায় যদি আমি বলি, উভধর্মী যৌগ হচ্ছে তারা যাদের শুরুতে হাইড্রোজেন থাকবে আর পরে মাইনাস থাকবে, হাইড্রোজেন থাকবে আর পরে মাইনাস থাকবে, হাইড্রোজেন থাকবে মাইনাস থাকবে, যে কোনো হাইড্রোজেন আর মাইনাস, যেটা মনে রাখবে, যেটা ভালো লাগে তোমার। পানি, আচ্ছা কে করবে অ্যামফিটারিক, হ্যাঁ অ্যামফিটারিক হচ্ছে উভধর্মী, এইটা অ্যামফিটারিক। দেখবে কত সুন্দর ক্লিপ দিচ্ছি, উভধর্মী যৌগ চিনা বলি, মুখস্থ করা লাগে জীবনে। আবার হাইড্রোজেন মাইনাস থাকবে, বা সকল বাইকার্বনেট, বাইসালফেট, বাই ছিল, ক্লিয়ার কিনা। তাহলে উভধর্মী যৌগ শেষ, তাহলে আমরা জানলাম এখান থেকে উভধর্মী যৌগ। এখন আসো অম্ল ক্ষার বা অনুবন্ধী অম্ল ক্ষারের বৈশিষ্ট্যগুলো আছে। এই যে অনুবন্ধী অম্ল ক্ষার যে আছে তাদের বৈশিষ্ট্যগুলো আমরা কেন বলে রাখি, বৈশিষ্ট্য ব্যাখ্যা মুখস্থ করবো, বৈশিষ্ট্য দেখে দেখে বলবো। এসিড আর ক্ষার সবসময় বিক্রিয়ক হয়, অনুবন্ধী সবসময় উৎপাদ হয়, ক্লিয়ার কিনা। দেখো এটা হচ্ছে অম্ল, অম্লর চাইতে তার অনুবন্ধী, অম্ল থেকে এটা অনুবন্ধী ক্ষার, অম্লর চাইতে তার অনুবন্ধী ক্ষারে, অম্লতে হাইড্রোজেন কয়টা ছিল, একটা, অনুবন্ধী অনুবন্ধী ক্ষারে হাইড্রোজেন আছে নাই, তাহলে অম্লের চাইতে তার অনুবন্ধী ক্ষারে হাইড্রোজেন কম থাকে। ক্ষারে হাইড্রোজেন ছিল দুইটা, অনুবন্ধী এসিডে হাইড্রোজেন কয়টা, তিনটা, তাহলে ক্ষারের চাইতে তার অনুবন্ধী এসিডে হাইড্রোজেন বেশি থাকে, বুঝছি কিনা। আচ্ছা আবার ক্লিয়ার করো, এই যেটা একটা ক্ষার, হাইড্রোজেন আছে তিনটা, ক্ষার থেকে তৈরি হয়েছে অম্ল, অনুবন্ধী অম্ল, এখানে ছিল তিনটা হাইড্রোজেন, আবার ক্ষারের চাইতে তার অনুবন্ধী অম্লে হাইড্রোজেন বেশি থাকে, ক্ষারের চাইতে অনুবন্ধী অম্ল বা এসিডে হাইড্রোজেন বেশি থাকে, এখানে দুইটা এখানে চারটা, বুঝছি কিনা। অম্লের চাইতে অনুবন্ধী ক্ষারে হাইড্রোজেন কম থাকে, এই যে অম্লের চাইতে অনুবন্ধী ক্ষারে হাইড্রোজেন কম থাকে। আবার বলাই অনুবন্ধী বন্ধু বোঝার দরকার নেই, এটা কি এসিড না, এসিডে হাইড্রোজেন কি থাকবে, বেশি থাকবে, এসিডে হাইড্রোজেন কি থাকবে, বেশি থাকবে। ছিল হচ্ছে কি, এই যে ছিল কি ক্ষার, এই যে এটা ছিল ক্ষার হয়েছে এসিড, তাহলে এখানে দুইটা ছিল বাড়ছে,
ক্ষারে হাইড্রোজেন কম থাকে, তাহলে এখানে ক্ষারে ছিল একটা, এখানে হাইড্রোজেন একটাও নেই। বুঝছি কিনা? এগুলাই তোমার বৈশিষ্ট্য, এগুলাই তোমার মনে কি লেখা আছে। ক্লিয়ার? এটা আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন আসলে এদের তীব্রতা, অনুবন্ধী অম্লক্ষারের তীব্রতা, তীব্রতা অনুবন্ধী অম্লক্ষারের তীব্রতা তুমি কেমনে বের করবা? তুমি না তুমি অনুবন্ধী ক্ষারের তীব্রতা মধ্যে জানো জানো না, কিন্তু বাচ্চা কাচ্চা আমি কি বলছিলাম, অনুমানে কি, অনুমানে হচ্ছে অনুবন্ধী অনুবন্ধী তীব্রতা আমরা বলছিলাম অনুবন্ধীর তীব্রতা সবসময় উল্টা হবে কার? অম্লক্ষারের, অম্ল বা হচ্ছে ক্ষার, অম্লক্ষারের উল্টা হবে। তুমি দেখো, তুমি কিন্তু অম্লক্ষারে চিনো, এটা আসলে এমনি না লিখা, অম্লক্ষারটাকে আগে লিখা অনুবন্ধীটাকে ওই পাশে লিখলে ভালো হবে। ধরো অম্ল বা ক্ষার, তাদের তীব্রতা, তীব্রতা ব্যস্তানুপাতিক হচ্ছে অনুবন্ধীটা, অনুবন্ধী তীব্রতা। বুঝছি কিনা? আমি তো বলছি প্রথমে বলে দিচ্ছি কিন্তু যে অনু মানে উল্টা। এখন দেখো এই যে অনু, অম্ল বা ক্ষার, তাদের তীব্রতা কিন্তু তুমি জানো, তুমি ছোট্ট কাল থেকে জানো যে HCl বা H2SO4 এটা তীব্র অ্যাসিড, জানো কিনা? HClO4 পারক্লোরিক অ্যাসিড এটা তীব্র অ্যাসিড। তাহলে এই দুইটা যেহেতু তীব্র অ্যাসিড, তার অনুবন্ধী ক্ষার কি হবে? দুর্বল হবে। অনু মানে উল্টা, এখানের তীব্রতা যা, ওইটা উল্টা হবে এটা। তাহলে তুমি অ্যাসিড কোনটার তীব্রতা, দুইটা অ্যাসিডের তীব্রতা যদি আমি চিন্তা করি, এই যে এটা অ্যাসিড বেশি তীব্র, কিন্তু তাহলে অনুবন্ধী ক্ষারের ক্ষেত্রে কি হবে বলতো? অ্যাসিড থেকে কি হবে, যেহেতু এই দুইটা অ্যাসিড, তাহলে কি হবে? অনুবন্ধী ক্ষার, ক্ষারের ক্ষেত্রে কিন্তু উল্টা হবে। ক্ষারের ক্ষেত্রে কি হবে? উল্টা হবে। ক্ষারের তীব্র বেশি হবে কে? ক্ষারের তীব্র বেশি হবে বলো এইটা, আর কি হবে পরে হবে কি? ClO4 মাইনাস। তাহলে উল্টা মানে বুঝছো তো, এটা যেহেতু তীব্র, তার মানে তার উল্টা হবে এটা, কারণ অনুমানিক উল্টা, অনুমানিক কি উল্টা। তাহলে এসিড ক্ষারের তীব্রতা তুমি জানো, কারণ এসিডের তীব্রতা বের করা আমরা রাসায়নিক পরিবর্তনে পড়ছি, যার জারণ মান বেশি সে তীব্র, ওটা পড়ছি না? পড়ছি। তাহলে ক্ষারের তীব্রতা কি? ক্ষারের তীব্রতা তো একদম ইজি, চোখের মতো। ক্ষারের তীব্রতা কি ভাইয়া দেখাই দিচ্ছে, দেখো, জীবনে ভুল করবা না। ক্ষারের তীব্রতা সমানুপাতিক হচ্ছে ধাতুর সক্রিয়তা, সমানুপাতিক চাইতে সমান সমান ধাতুর সক্রিয়তা। তাহলে ধাতুর সক্রিয়তা, তাহলে ক্ষারের তীব্রতা সমান সমান হচ্ছে কি? ধাতুর সক্রিয়তা। বুঝছি? তাহলে দেখো, আমি যদি একটু চিন্তা করি কোন ক্ষারটা বেশি শক্তিশালী, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সিরিয়াম হাইড্রোক্সাইড বা ফ্রান্সিয়াম হাইড্রোক্সাইড, কোনগুলা ধাতু? আমরা জানি নিচ দিয়ে গেলে ধাতুর সক্রিয়তা বাড়ে, তাহলে সবচেয়ে সক্রিয় ধাতু হচ্ছে ফ্রান্সিয়াম, তাহলে সবচেয়ে সক্রিয় ক্ষার কোনটা? সক্রিয় ক্ষার হচ্ছে কি? ফ্রান্সিয়াম। বুঝছি কিনা? তাহলে এরকম করে দেখ, বা ক্ষারের যে ক্ষারের তীব্রতা যত বেশি, মোট যে ধাতু যত বেশি শক্তিশালী, তার ক্ষার তত কি? তত বেশি শক্তিশালী হবে। বুঝছি? তাহলে চলো এখন যদি আমরা হচ্ছে কোশ্চেন দেখি, তাহলে তুমি এখন নিজেই বুঝতে পারবা। অনুবন্ধী অম্লক্ষার সব পড়ায় ফেলছি, সব মিলবে, তুমি নিজে দেখে নেবে হাত থেকে। এই যে এটা পড়েছে, দেখো এগুলো হচ্ছে অম্ল, এগুলা কি? অম্ল। আমরা জানি সবচেয়ে তীব্র অ্যাসিড হচ্ছে কোনটা? এটা পারক্লোরিক অ্যাসিড, কারণ এটা 7 আসে জারণ সংখ্যা, তারপর সালফিউরিক অ্যাসিড 6 আসে। এখন এইটা একটু ভালো করে মনে রাখবে, হাইড্রোক্সাইডের ক্রমশ সারা জীবন আয়োডিন বেশি, তারপর ব্রোমিন, তারপর HCl। এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই দুইটার পরের সিরিয়ালটাই হচ্ছে কি? আবার পারক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের পরের সিরিয়ালই হচ্ছে এটা, বাকি নরমাল নিয়মে সব মিলে, জারণ সংখ্যা দিয়ে সব মিলে। জাস্ট তুমি মাথায় রাখবা যে পারক্লোরিক আর সালফিউরিক অ্যাসিডের পরে এই শক্তিশালী হচ্ছে কি? হাইড্রোক্সাইড মানে HX, আর HX এর ক্রম তো সারা জীবন এটাই, তারপরে স্বাভাবিক নিয়ম হয়েছে। তাহলে অনুবন্ধী কি হবে বলতো? অনুমানে কি? উল্টা। অনুমানে কি? উল্টা। যেহেতু এগুলা সবচেয়ে তীব্র, তাহলে ক্ষার কি হবে? অনুবন্ধী ক্ষার কি হবে? সবচেয়ে দুর্বল। দেখো এই যে এটাটা কি হচ্ছে? সবচেয়ে এই যে উল্টা চিহ্ন দিছে, কিন্তু এটাতে কি ছিল? গ্রেটার দেন, এটাতে লেস দেন। বুঝছি? এখানে তো সবচেয়ে দুর্বল ছিল পানি, সবচেয়ে দুর্বল অম্লকে পানি, তার সবচেয়ে শক্তিশালী অনুবন্ধী ক্ষারকে এই যে OH মাইনাস।
তাহলে অনু মানে উল্টা, অনু মানে কি উল্টা, অনু মানে কি উল্টা। বুঝছি কিনা বাচ্চা? বুঝছো? আচ্ছা, আশা করি আর প্রবলেম থাকার কথা না। এক্ষেত্রে লুইস তত্ত্ব, লুইস তত্ত্ব ফোর্সার মোটামুটি ইম্পর্টেন্ট। লুইস তত্ত্ব কোনটা? ওই তত্ত্বটা আবার একটু যদি সামারি করি, একটু যদি জাস্ট বাড়াই, তাই কিন্তু বোঝা ক্লিয়ার হয়ে যাবে। লুইস তত্ত্বের নামটা হচ্ছে, লুইস তত্ত্বের একটা হচ্ছে ইলেকট্রনীয় তত্ত্ব। ইলেকট্রনীয় তত্ত্ব, লুইস তত্ত্বের একটা কি ইলেকট্রনীয় তত্ত্ব। ঠিক আছে? লুইস তত্ত্ব বা ইলেকট্রনীয় তত্ত্ব, ইলেকট্রন দিয়ে যা আছে সবই হচ্ছে কি আধুনিক তত্ত্ব। এটা আধুনিক তত্ত্ব, বুঝে যাচ্ছে। লুইস ব্রনস্টেড লাউরির কথাটাকে জাস্ট আরেকটু চেঞ্জ করে বলছে। কি বলছে? যে ও যদি মতবাদ দেয় তাহলে আমিও মতবাদ দিব। ও বলছে যে যে যৌগ ইলেকট্রন, আমরা জানি যে প্রোটন দান করে, ধরো এই যে সোডিয়াম প্রোটন দান করছে, একটা ইলেকট্রন দান করেছে, সে কি হয়েছে? সোডিয়াম প্লাস হয়েছে। বুঝছি কেন? এখন যে প্লাস, সকল প্লাস গুলাই হচ্ছে প্রোটন দান করছে আর কি। বুঝছি? যে প্লাস তার কি আছে? ঘাটতি কিনা বলো? ইলেকট্রনের ঘাটতি কিনা? সে প্লাস মানে কি তার ইলেকট্রনের দরকার কিনা? সে দিছে ঠিক আছে, সে এখনো কি প্লাস মানে কি তার ইলেকট্রন দরকার, কিন্তু এখন তাহলে সে কি ইলেকট্রন নিতে চাইবে কিনা? সে নিজের অবস্থায় আসতে কি গেলে ইলেকট্রন দরকার। তাহলে বুঝাই যাচ্ছে যে যারা হচ্ছে মানে ইলেকট্রন দান করতে পারে, দেখা করুন, যে যৌগ ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে, তারা হচ্ছে অম্ল। দেখেন এতক্ষণ খেয়াল করো, এতক্ষণ আমরা সবসময় দেখছি অম্ল কারা হয়? অম্ল হয় সবসময় দানের সময়। অম্ল কার সময় হয়? দান। আমরা বলছি H+ দান করলে অম্ল, প্রোটন দান করলে অম্ল, কিন্তু ইলেকট্রনের সময় কেন গ্রহণ আসছে? মনে রাখবা, ইলেকট্রন নিজেই তো হচ্ছে মাইনাস। ইলেকট্রন নিজে কি? ইলেকট্রন নিজে হচ্ছে কি মাইনাস। ইলেকট্রন নিজে কি মাইনাস। তাই যখনই ইলেকট্রন নিজে মাইনাস, তখন তো এই গ্রহণ দানের জায়গায় গ্রহণ হবে। কেন গ্রহণ হয়েছে বুঝছি? কারণ ইলেকট্রন মাইনাস, একজন ইলেকট্রন গ্রহণ করে সে অম্ল হয়। যেমন সে এই যে সোডিয়াম প্লাস যেটা ছিল, কি বলছে? সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাস মানে কি? সে কি করছে বলতো? প্রোটন দান করছে। তার মানে কি? সে পজিটিভ। তার মানে কি? সে অম্ল। মানে কথার কথা বলতেছি, সে হচ্ছে কি অম্ল। বা সোডিয়াম দান এই দিয়ে তো বোঝার কথা। প্রথম তত্ত্ব অনুসারে যে H+ দান করছে সে অম্ল, বা যে প্রোটন দান করছে, H+ মানে তো প্রোটন, সে অম্ল। এখন সে তার কথাটাই বলছে, যেহেতু সে প্লাস আছে, তার মানে সে কি করবে বলতো? একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন হবে কিনা? হইতে যাবে কিনা? হাইড্রোজেন হইতে যাবে। এখন এ কারণে সে বলছে যে যৌগ ইলেকট্রন গ্রহণ করে সে অম্ল। যারা পজিটিভ আছে তারা অটো কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। এটাই জাস্ট বলা। যে যৌগ ইলেকট্রন দান করে, দান করে কিন্তু সে খারাপ, দান করে সে কি হ্যাঁ, ইলেকট্রন থাকলে তখন এখানে গ্রহণ হবে, দান হবে। এটা তিনটা আছে, তিন ধরনের হয়ে থাকে। এটা কয় ধরনের হয়ে থাকে? তিন ধরনের। ক্যাটায়নিক লুইসিসিস, সকল ক্যাটায়ন গুলো লুইসিস হিসেবে কাজ করে। সকল ক্যাটায়ন গুলো কি হিসেবে কাজ করে? সকল ক্যাটায়ন গুলো লুইসিসিস হিসেবে কাজ করে। যে কপার একটা ক্যাটায়ন। সকল ক্যাটায়ন গুলো কি? বিশেষ করে অবস্থান্তর ধাতুর ক্যাটায়ন। কোনটা? অবস্থান্তর বা ডি ব্লক মৌলের যে ক্যাটায়ন গুলো আছে, তারা কি হিসেবে কাজ করে বলতো? তারা হচ্ছে লুইসিসিস হিসেবে কাজ করে। আচ্ছা, অধাতুর অক্সাইড লুইসিসিস। আমরা বলছিলাম না যে অধাতুর অক্সাইড অম্লধর্মী। অধাতুর অক্সাইড কি ধর্মী? অম্লধর্মী। এই কথাটা কে বলছে জানো? এই কথাটাই লুইস বলছে যে অধাতুর অক্সাইড অম্লধর্মী। অধাতুর অক্সাইড আমরা বলছি না যে পড়াইছিলাম কিন্তু অধাতুর অক্সাইড কি ধর্মী? অম্লধর্মী। ঠিক আছে? তাহলে যে কোনো অধাতুর অক্সাইড অম্লধর্মী, এই কথাটা কে বলছে? লুইস বলছে। তারপর একটা প্রসব লুইসিসিস, বা যেটাকে বলা হয় অষ্টক সংকোচন। এটা কারেক্ট নাম কি বলা হয়? অষ্টক সংকোচন। যাদের আছে সংকোচন, এটাকে অষ্টক সংকোচন বলা হয়। তাহলে প্রসব লুইসিসিস বা অষ্টক সংকোচন যুক্ত লুইসিসিস, এগুলো কারা? যারা হচ্ছে আমার ট্রিক হচ্ছে কি জানি ভাইয়া শিখেছিল না, যারা ক্লাস করছে তারা তো পারার কথা। AB3 যৌগ। কি যৌগ? AB3 যৌগ। AB3 যৌগ। এই কারা? ধর এই যে বি হচ্ছে এ, মানে এ, আর এফ হচ্ছে তিনটা আছে, তাহলে F3 AB3 যৌগ। বা এ হচ্ছে অ্যালুমিনিয়াম, এই সেল, মানে পরে কি থাকবে? Cl3, বা FeCl3, FeCl3। তাই প্রসব লুইসিসিস বা অষ্টক সংকোচন ঘটছে। ভাইয়া কি আপনি অষ্টক সংকোচন ঘটছে? এখন অষ্টক সংকোচন কত নাম্বার গ্রুপে? নরমালি 13 নাম্বার গ্রুপে ঘটে।
এই যে এটা 13 নম্বর গ্রুপে, এটা 13 নম্বর গ্রুপে। যেমন দেখো অ্যালুমিনিয়াম Cl3, অ্যালুমিনিয়াম সর্বশেষ ইলেকট্রন কয়টা আছে? 3টা। সে যুক্ত হয়েছে কয়টার সাথে? 3টা। তাহলে কত হইল? 6টা। অষ্টক হইতে কয়টা লাগে? 8টা। বুঝছি? এখন বলো তো ভাইয়া, তাহলে কত নম্বর গ্রুপের মৌলদের ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ করতে পারে? একটু কমেন্ট করো। অষ্টক সম্প্রসারণ করতে পারে। কমেন্ট কর। ওকে, তোলা পান বিধামানী উৎসের গুরুত্ব এগুলো পড়ো। এগুলো 16-17 সালে জাহাঙ্গীরনগর আসছে কোশ্চেন, সো এগুলো সব পড়তে অনেক টাইম লাগবে, একটু পড়ো। সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ডগুলো, এই মানদণ্ডগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, কুশের আসার মতো, ঠিক আছে? কুশের আসার মতো সো আসতে পারে। এর জন্য আমাদের কি করতে হবে? এগুলা পড়ে ফেলতে হবে। এখন কি পড়াই দিব নাকি বলো? কি করবো? পড়াই দিব? বল, পড়াই দেবো কিনা? না পড়লে চলবে। আচ্ছা, তাহলে কি আচ্ছা দেখ, চলো কিছুটা পড়াই দিই, একটু জাস্ট বইলা যায় একটু দেখেন। বিশুদ্ধতা মানদণ্ড কয়েকটা জিনিস আছে। পানির বিশুদ্ধতা মানার জন্য কয়েকটা জিনিস আমরা ইউজ করি। একটা হচ্ছে পানির পিএইচ, পানির ক্ষরতা, ডিও, বিও, ডিসিও, টিটিএস, এই সবগুলো সম্পর্কে আমরা জাস্ট ভ্যালু গুলা জানবো, আর কিছু না। জাস্ট কি জানবো আমরা? ভ্যালু গুলা জানবো। ফার্স্ট হচ্ছে খর পানি কাকে বলে? যেখানে দ্বি ধনাত্মক ক্যাটায়ন থাকে। কয় ধনাত্মক? দ্বি, চার, মানে চাঁদের চার 2। এখন তোমার পরীক্ষায় যখন আসে তখন কোশ্চেনে বেশিরভাগই এই 4টা অপশনই, এই 3টা অপশনই থাকে, মানে এই 3টাকে তুমি ধরে নিল। তাহলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর আয়রন, এই 2টা দ্বিধনা, এই 3টা দ্বিধনাত্মক ক্যাটায়ন গুলা কি বলি আমরা? আচ্ছা, তাহলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর আয়রন দ্রবীভূত থাকলে ওই পানিকে খর পানি বলি আমরা, বুঝতে পারছি? এখন খর পানির ক্ষেত্রে সুবিধা অসুবিধা বা প্রবলেম গুলা কি? পানি যদি বেশি খর হয় তোমার সাবানের খরচ অনেক বেশি হবে, তোমার হাত ক্ষয় হয়ে যাবে, ঠিক আছে? এরকম কিছু প্রবলেম হয়। এবং এই যে পানির খরতা আছে, এটা 2 ধরনের হয়, একটা স্থায়ী খরতা, একটা হচ্ছে অস্থায়ী খরতা। কয় ধরনের খরতা?
দুই প্রকার হয়ে থাকে, একটা স্থায়ী আর একটা কি অস্থায়ী ক্ষমতা। এই যে স্থায়ী ক্ষমতা আর অস্থায়ী ক্ষমতার মধ্যে ডিফারেন্সটা কি? অস্থায়ী ক্ষমতা সবসময় দেখো, একটু যদি বলি, এই যে অস্থায়ী ক্ষমতা আছে না, সেটা হচ্ছে বাইকার্বনেট লবণের সাথে দ্রবীভূত থাকে। যেটা অস্থায়ী, এই যে CO3, এই কার্বনেট, এই বাইকার্বনেট, এটা কি স্থায়ী যৌগ? না, কারণ সে মাইনাস অবস্থায়। এটা স্থায়ী যৌগ কি? CO3। এটা মানে কার্বনিক অ্যাসিড থেকে বাইকার্বনেট গেছে, তার মানে সে কার্বনিক অ্যাসিড চাইবে। তাহলে এরকম অস্থায়ী যৌগটা অস্থায়ী ক্ষমতা তৈরি করে। তাহলে আমরা মনে রাখবো যে এই যে তিনটা ধাতু আছে তাদের সাথে বাইকার্বনেট যুক্ত থাকলে সেই ক্ষমতাকে আমরা বলবো অস্থায়ী ক্ষমতা। সেটাকে আমরা কি বলবো? অস্থায়ী ক্ষমতা। আর ক্লোরাইড বা সালফাইড দ্রবীভূত থাকলে তাকে আমরা স্থায়ী ক্ষমতা বলবো। স্থায়ী ক্ষমতা কখনো ফুটায় দূর করা যায় না। কোন পদ্ধতি? আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি বা রেজিন ব্যবহার করে, বা আয়ন এক্সচেঞ্জ রেজিন পদ্ধতিটাকে দূর করতে হয়। খুব ইম্পর্টেন্ট এটা। আবার মনে রাখবে কিভাবে, বাইকার্বনেট একটা অস্থায়ী যৌগ, একজন অস্থায়ী ক্ষমতা হচ্ছে বাইকার্বনেট, তাহলে বাকি জাহান্নামে যায়, ওটা হচ্ছে কি? স্থায়ী ক্ষমতা। স্থায়ী ক্ষমতা কখনো ফোটানো যাবে না, যেটাকে আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি বা আয়ন রেজিন পদ্ধতিতে সেটাকে আমরা দূর করব। এখন আসো অস্থায়ী ক্ষমতা যেটা আছে, অস্থায়ী ক্ষমতাটা এটা একটু যদি আমরা পড়ি। নর্মালি অনেকদিন যাবো, বিশেষ করে চায়ের কেটলি, বেশি কোশ্চেন আসছে চায়ের কেটলি যেটা আছে, ঠিক আছে? নর্মালি চায়ের কেটলি যেটা আছে, এটার কথা যদি আমি একটু বলি। আচ্ছা আচ্ছা, তাহলে অস্থায়ী ক্ষমতা উচ্চ তাপমাত্রা দিলে এটা কি হয়ে যায়? ক্ষমতা দূর হয়ে যায়। বিশেষ করে এই যে কার্বনের যে লবণটা আছে, বিশেষ করে বাইকার্বনের যে লবণটা, এই ক্যালসিয়াম কার্বনের যে এটা চায়ের কেটলি বা বিভিন্ন পানি যেগুলোতে গরম করে ওগুলো নিচে যা তলানি পড়ে, যার ফলে তাপ দিলে অতটা তাপে তাপান্বিত হয় না, বুঝছি? অনেক বেশি তাপ দিতে হয়, ঠিক আছে? তাহলে এই যে এইটা আছে সেটাকে বলা হয় বয়লার স্কেল বা ধাতব কার্বনেটের স্তর তৈরি করে, ঠিক আছে? ধাতব কার্বনেটের স্তর বা বয়লার স্কেল তৈরি করে। কোনটা? ক্যালসিয়াম বাইকার্বনেট বা যে কোনো কার্বনেট, বাইকার্বনেট যেটা আছে, কার্বনেটটা হচ্ছে মুখ্য। তাহলে বয়লার স্কেল তৈরি করে কারা? সকল বাইকার্বনেট যুক্ত যে ক্ষমতা বা অস্থায়ী ক্ষমতার কারণে তৈরি হয়। আর এগুলোকে আমরা দূর করবো কি? তার এই যে স্থায়ী অস্থায়ী দুইটাকে দূর করা হয় কি? স্থায়ী অস্থায়ী উভয়কে দূর করতে পারমোটিক পদ্ধতি বা আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি, যেটা করা হয় কি দ্বারা? নিষ্ক্রিয় আয়ন বিনিময় রেজিন দ্বারা, পটাশিয়াম ক্লোরাইড লবণ দ্বারা শক্তি করবে। বলবো রেজিন দ্বারা এটা করা হয়। রেজিন এটা দেখে রাখবে, ঠিক আছে? বুঝতে পারছি? এটা একটু দেখে রাখবে। আচ্ছা, ওকে। তারপর কি? পানির পিএইচ। পিএইচ তো আমরা জানি H+, বিশুদ্ধ পানির হচ্ছে 7, ঠিক আছে? এগুলো আসলে তোমরা নিজেরা পড়লে পারবা, ঠিক আছে? আসলে আহামরি পড়ার কিছু নাই, জাস্ট পিডিএফটাতে দেয়া দিছি, গ্রুপে দেয়া আছে, জাস্ট যতটুকু দাগানো আছে মানগুলো জাস্ট মুখস্থ করবো, তাইলেই হবে, ঠিক আছে? কারণ এগুলো এমনিতেই বেশি ইম্পর্টেন্ট, সেগুলো একটু না পড়লেও চলবে। আর কি এরপরে যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে আমি পরে দেখাই দিব, যেহেতু বলো আমার নাই, আজকে এই পর্যন্ত থাকতে হবে, ঠিক আছে? ওকে, এগুলো দাগানো পিডিএফ পড়া পড়লেই হয়ে যাবে। এখানে বেশি লাইন মুখস্থ করতে, সব মান মুখস্থ করতে হবে। মান তো আর আমি বললেই কি, না বললেই কি, আমি বললি তার মুখস্থ থাকবে ব্যাপারটা এমন না। তাহলে এগুলা মোটামুটি ইম্পর্টেন্ট টপিক গুলো বলে ফেলছি, বাকি যেগুলো লেস ইম্পর্টেন্ট এগুলো একটু কি করবো তোমরা নিজেরা দেখে নিবে, ঠিক আছে? আর এগুলো সব ক্লাসগুলো কিন্তু আমাদের কি দেয়া আছে, অবভিয়াসলি ব্যাচ 4 এর মধ্যে দেয়া আছে। ওখান থেকে বাকি যাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে দেখে নেবে, বাকি সবই ওখানে পড়ানো আছে, ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকবা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।